দিনাজপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় ৩টা ভাই আর 2টা বোন। আমার পরিবারে একটা মা নয়, রয়েছে আমার দুইটা মা। একটা হচ্ছে আমার আপন মা আর একটা হচ্ছে আমার সৎ মা। আমার বড় মায়ের ঘরে আমার অনেকগুলো ভাই বোন আছে এবং তারপরে আমার আব্বা দ্বিতীয় বিয়ে করে। আব্বু যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার মাকে নিয়ে আসে এবং আসার পরে মায়ের গর্ভ থেকে আমি পৃথিবীতে আসি। ছোটবেলা থেকে আমার মা আমাকে অনেক বেশি ভালোবাসতো। সৎ ভাই বোনের সাথে ঝগড়াঝাটি, মারামারি এই নিয়ে আমার শৈশবের দিনগুলো কাটে। এরকম করতে করতে আমার বয়স যখন প্রায় 5 বছরের কাছাকাছি, তখন আমার মা এই অত্যাচার অবিচার আর মেনে নিতে পারতেছিল না। একটা পর্যায়ে আমার বয়স 5 বছর, ওই সময় আমার মা তখন আমার আব্বার সাথে রাগ করে তার বাপের বাড়িতে চলে যায়। এবং মা যখন তার বাপের বাড়িতে চলে যায়, সেখানে যাওয়ার অনেকগুলো কারণ কিন্তু ছিল। আমার বাবা কোনো সময় আমার সৎ মাকে কোনো কিছুই বলতো না, আমার বড় মাকে কোনো কিছু বলতো না। আমার মাকে কারণে অকারণে আমার বাবা গায়ে হাত তুলতো, মায়ের সাথে খারাপ ব্যবহার করতো। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করার পরেও রাতের বেলায় এসে আমার বাবা সেই পুনরায় আমার মাকেই গালাগালি করতো। এভাবে অত্যাচার অবিচার নিপীড়ন নিতে না পেরে একটা সময় মা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এবং মা রাগ করে চলে যাওয়ার পরে আমার বাবা কিন্তু আমার মাকে আর ফিরিয়ে আনার জন্য যায় নাই। বাবা একটাবারের জন্য মাকে ফিরিয়ে আনতে যায় নাই এবং আমার মা রাগের বশবর্তী হয়ে তার বাপের বাড়ি গিয়ে অন্যত্রে বিয়ে বসে যায়। সেক্ষেত্রে আমার মা পায় তার নতুন স্বামী। আমার বাবার বউ তো আছে, রয়েছে আমার ভাই বোনরাও, কিন্তু আমি শুধু হারালাম আমার বাবা মা সবাইকে। আমার মা চলে যাওয়ার পর থেকে আমার বাবা আর আমার সাথে খুব বেশি কথা বলে না। আমি কোনো কিছু বললে উল্টা আমাকে তেড়ে আসে মারার জন্য। ওই সৎ মায়ের কথাবার্তা শুনে আমার তখন সময় কাটতেছিল। এরকম করতে করতে একদিন আমার মনে আছে, আমাদের এলাকাতে হচ্ছে আপনার ওই যে আইসক্রিম বিক্রি করতো। সে সময় আইসক্রিম বিক্রি করা হতো এবং আইসক্রিম বিক্রি করলে পরে আপনার বিভিন্ন ধরনের আপনার স্ক্র্যাপের মাল, আপনার টিন, তারপর হচ্ছে লোহা, এটা ওইটা দিয়ে 1 টাকা দামের আইসক্রিমগুলো দেওয়া হতো। তো এটা বলার পরে আমি তখন বললাম কি, আমি তো ছোট মানুষ, আমি তো আর এটা বুঝতাম না। আমার সৎ মায়ের জন্য আমার আব্বা ওষুধ আনছিল, বড় মায়ের জন্য আব্বা ওষুধ আনছে। তো ওষুধ আনার পরে আমি কি করছি, ওই ওষুধের বোতলগুলো দিয়েই আমি ওই আইসক্রিম খেয়ে ফেলছি। মানে আমার মনে ছিল না, এটা দিয়ে আইসক্রিম খেয়ে ফেলছি। এখন এই বোতল দিয়ে যখন আমি আইসক্রিম খেয়ে ফেলছি, তা আমার সৎ মা ওই ওষুধ খুঁজতেছিল দুপুরে। ওষুধ যখন পাচ্ছে না, ওষুধ না পাওয়ার পরে আমার আম্মা তখন বিভিন্ন লোকের কাছে বলা বলি করতেছে যে এরকম এরকম আমি ওষুধ নিয়ে গেছি, আমি যদি আজকে বাড়ি যাই তাহলে আমাকে মেরেই ফেলবে। কিন্তু সবাই আমাকে বলতেছে, রোবেল তুই যে এরকম এরকম বোতল দিয়ে আইসক্রিম খাইছিস, এই সীসাগুলো কিন্তু, এই সীসার ভিতরে যে ওষুধ ছিল এগুলো তোর মায়ের ওষুধ। তোর আম্মা বলছে আজকে বাড়ি গেলে তোর মেরে ফেলবে, তুই এটা দিয়ে আইসক্রিম খাইছিস, তোর আম্মার কানে খবর গেছে। ওই যে অনেক পোলাপাইন ছিল না, সবার সামনে বোতলের মুখ খুলে ওষুধ ফেলে দিয়ে তারপর আমি আইসক্রিম কিনছিলাম। তো সেই ভয়ে কী করলাম, আমি আর বাড়ি গেলাম না, ভয়ে ভয়ে বাড়ি গেলাম না। পরে আমাদের এলাকাতে একটা বাজার আছে, আমি তখন ওই বাজারের দিকে চলে গেলাম, মানে আপনার আসরের পরে। বাজারে গিয়ে বাজারে বসে বসে কান্না করতেছি, ওই জায়গার মধ্যে কান্না করতেছি এবং অনেকক্ষণ ধরে প্রায় মাগরিবের আজানের টাইম হয়ে গেছে, সে সময় পর্যন্ত ওখানে বসে কান্না করি। ভয়ে আর বাড়িতে আসি না, কারণ বাড়িতে আসলে বলে তো আমার মা আমাকে ধরবে, আমাকে মারবে। আমি মায়ের ওষুধ ফেলে ওই সীসা দিয়ে আইসক্রিম কিনে খাইছি। এমন করতে করতে আমি কী করলাম, একটা লোক ওইখানে আসছিল, একটু পাগল বেশে, কিছুটা পাগলের মতো, মাথার চুলগুলো অনেক লম্বা টম্বা টাইপের। ছোট মানুষ ছিলাম আমি, আমার ঠিক যতটুকু মনে আছে ওইটুকুই বলি। ওই লোকটা এসে আমাকে বলতেছে, তোমার নাম কি? আমি বললাম আমার নাম রুবেল। তা বলে এখানে কান্না করতেছো কেন? আমি বললাম বাড়ি গেলে মা আমারে মারবে, এই জন্য কান্না করতেছি। তা আমার বলে আমার সাথে যাবা? আমি বললাম যাবো। এই শুধু এটুকুই বললাম। আমি বললাম যাবো বলার পরে তিনি তখন আমাকে তার কাছে নিল। নেওয়ার পরে আমার কি জানি খেতে দিছে, মানে ওনার এই ব্যাগ থেকে বের করে একটা কি জানি খেতে দিছে। ঠিক এটুকুই আমার মনে আছে, আমি এটা খাইছি। এবং খাওয়ার পরে আর তেমন কোনো কিছু আমার মনে নাই, আমার আর তেমন কোনো কিছুই মনে নাই এটা খাওয়ার পরে। এবং আমার যখন মানে কতক্ষণ আমি অজ্ঞান অবস্থায় থাকি বা আমার কি হয় এসব আমি কিছুই জানি না। অনেক পরে আমার যখন জ্ঞান ফিরে আসে, আমি তখন দেখি আমি একটা রুমের মধ্যে, মানে একটা আপনার কি বলে একটা ঘরের মধ্যে আমাকে আটকায় রাখা হয়েছে। মানে এর আগ পর্যন্ত আমার সাথে কি হয়েছে না হয়েছে এর কোনো কিছু আমার মনে নাই। এই রুমটার মধ্যে যখন আটকে রাখা হয়, আমি তখন মানে শোয়া থেকে উঠে বলতেছি আমার অনেক খিদা লাগছে, আমি খাবো, আমার খাবার দেন। পরে উনি আমার খাবার দিল। খাবার দেওয়ার পরে আমি খাবার খাইছি, অনেক খাবার খাইছি। খাওয়ার পর আমার বলে এই জামা কাপড়গুলো পরে নাও, আমি তোমার এক জায়গায় নিয়ে যাবো। আমি বললাম কই যাবো? বলে তোমার নিয়ে যাবো, এক জায়গায় নিয়ে যাবো, তুমি জামা কাপড়গুলো গায়ে দাও।
তো এই লোকটার আমি বাজারে যেমন দেখলাম মানে পাগল বেশে, একটা মানে ছিঁড়া বিড়া একটা চাদর গায়ে দিয়ে আছে পাগলের মতো, কিন্তু এখন দেখলাম যে লোকটা অনেক ভালো কাপড় চোপড় পরে আছে। তা আমি তো আর বাড়ি যাব না, উনি আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে যাব, কারণ বাড়ি গেলে আমার মারবে আমার সৎ মা। এই ভয়ে আমি তখন আর বাড়িতে গেলাম না, ওই লোকের সাথে জামা কাপড় গায়ে দিলাম এবং তিনি তখন আমাকে নিয়ে একটা গাড়িতে উঠছে। আমাকে বলছে, খবরদার গাড়ি তুলে কিন্তু কারোর সাথে কথা বলবা না, যদি কারোর সাথে কথা বলো তাহলে তোমাকে তোমার আব্বা মানে তোমার নিয়ে যাবে, তোমার সৎ মা এসে তোমাকে নিয়ে যাবে, তুমি বলবা আমি তোমার আব্বা। কি বলবা? আমি বললাম যে আমি বলবো আপনি আমার আব্বু। বললো আচ্ছা ঠিক আছে। এই বলে তখন আমাকে উনি নিয়ে যাচ্ছে। ওই সময় তো আর বুঝি নাই, ছোট মানুষ ছিলাম, বাট এখন বুঝতেছি ওইটা ছিল ঢাকা শহর। উনি আমাকে ঢাকাতে নিয়ে আসে এবং ঢাকাতে আনার পরে তখন উনি আমাকে একটা জায়গার মধ্যে একটা মহিলার কাছে দিয়ে যায়, একটা হিন্দু মহিলা, ওনার হাতে মানে একদম বয়স্ক একটা মহিলা হিন্দু টাইপের, ওই মহিলার কাছে আমাকে দেয়। দিলে পরে ওই মহিলার কাছে আমি তখন থাকতে শুরু করি। আমি একা না, ওইখানে 15-20 জনের মতো আমরা আছি, মানে সবাই আমরা ওইখানে থাকি। ওই মহিলা হচ্ছে প্রধান এবং মহিলার নিচে আরও অনেক লোকজন আছে। এনারা আমাদেরকে খাবার দেয়, খাবার খাই এবং খাবার খাওয়ার পরে এইভাবে কয়েকটা দিন থাকি। থাকার পরে তখন আমার কাজ শুরু হবে। এখন কি কাজ আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমাদেরকে স্কুল ড্রেস পরানো হতো, যে ইউনিফর্ম আছে স্কুলের, ওই স্কুলের ইউনিফর্ম পরানো হতো এবং স্কুলের ইউনিফর্ম পরানোর পরে বাচ্চাদের যে টিফিন বক্স হয় না, মানে দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য যে বক্স নিয়ে যায়, ওই বক্সের ভিতরে বিভিন্ন ধরনের মানে মাদক দ্রব্য এই বক্সের মধ্যে ঢুকিয়ে দিত। ঢুকিয়ে দেওয়া ওনাদের লোক থাকতো, বলতে এই জায়গা থেকে ওই জায়গায় যাবি, এই বক্সটা ওই লোকের কাছে দিবি। এইরকমভাবে আমাদেরকে দিয়ে এক কথায় মাদক সাপ্লাই করতো। তো এরকম করে আমি তখন মাদক সাপ্লাইয়ের সাথে জড়িয়ে পড়ি। তো তখন তো আর বুঝি না যেগুলো মাদক নাকি, আর যেভাবে আমাদেরকে ইউজ করা হতো, ব্যবহার করা হতো, আমরা সেভাবেই ব্যবহৃত হতাম। মাঝে মাঝে মানে মার কথা মনে হইলে, বাবার কথা মনে হইলে খুব কান্না করতাম, মানে অনেক কান্না আসতো, যে মানে সৎ মায়ের কথা, আব্বুর কথা, বিশেষ করে আমার জন্মদাতা মায়ের কথা মনে হলো। আমার মা কিন্তু যাওয়ার পরে আর আমার কোনো খোঁজ খবর নেয়নি। যেখানে বিয়ে হয়ে গেছে উনি সেখানেই তার হাজব্যান্ডের সাথে দিব্যি ভালো সময় কাটাচ্ছে। আমি কি আসি না মরে গেছি, খাইছি কি খাই নাই, এইসব কোনো খোঁজ খবর কিন্তু আমার সৎ মা নিল না। তো তখন আমি এখানে পড়ে আসি, ওই জায়গার মধ্যে থাকতেছি এবং থাকার পরে আমাদেরকে এক এক দিন এক এক সাইডে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে একজনকে এক সাইডে, কালকে আরেক সাইডে। আমরা কিন্তু কোনো পড়াশোনা করতাম না, কিন্তু আমাদের একটা স্কুল ব্যাগ ছিল এবং ব্যাগের মধ্যেও ওই সমস্ত জিনিস রাখা হতো এবং যেই আপনার স্কুলের যে টিফিন নিতাম ওই টিফিনের মধ্যে এগুলো রাখা হতো। এবং সকালবেলা আমাদেরকে এমনভাবে সুন্দর করে গোসল করিয়ে, চুল আঁচড়িয়ে, খুব মানে সুন্দর জামা কাপড় পরিয়ে স্কুল ড্রেস পরে বের করতে, মনে হয় যেন আমরা সত্যি স্কুলে যাচ্ছি, কিন্তু আসলে আমরা স্কুলে যেতাম না। আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদেরকে গাড়ি করে নিয়ে যাওয়া হইতো। এভাবে আমরা তখন মাদক সাপ্লাইয়ের সাথে জড়িয়ে পড়ি। এরকম করে অনেকগুলো বছর এখানে কাজ করি এবং সেখানে কিন্তু কোনো পারিশ্রমিক দেওয়া হয় না, খাবার দেওয়া হয়, খাই এবং ওইখানে তখন সময় কাটাই। এরকম করতে করতে একজন মহিলা হিন্দু ছিল, নাম ছিল ওনার হচ্ছে নিবা রানী। তো ওই নিবা রানী মহিলাটা সবার মানে দল নেতা ছিল, বা ওনার আন্ডারে সবাই চলতো। তা আমি মাঝে মাঝে ওই নিবা রানী আমাকে ডেকে নিত। ওখানে যে ছেলেফেলেগুলো ছিল না, তাদের মাঝে মোটামুটি আমি দেখতে একটু সুন্দর ছিলাম, সবার থেকে চেহারা টেয়ার একটু সুন্দর ছিল। তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলাফেরা করতাম। উনি আমাকে ডাকে নিত, মাঝে মাঝে ডাকে নিয়ে বলতো আমার পা টিপে দে, তাহলে পা টিপে দিতাম, মাথা টিপে দিতাম। উনি কিন্তু সবসময় এখানে থাকে না, উনি মাঝে মাঝে আসে, আইসা 15 দিন 20 দিন ওই গোডাউনে থাকে, এরপর উনি আবার চলে যায়। মানে এরকম করে উনি আসা যাওয়ার মধ্যেই থাকে, বাট কোথায় যায়, কোন জায়গায় যায়, এগুলো কিন্তু আমরা জানতাম না। শুধু দেখতাম এখানে আসে এবং আসার পরে উনি এখানে ঘোরাফেরা করে কয়েকদিন থাকে, দেখাশোনা করে উনি আবার চলে যায়। এরকমভাবে দীর্ঘদিন বলতে প্রায় অনেকগুলো বৎসর আমি এখানে থেকে যাই, অনেকগুলো বৎসর। আমার ঠিক জানা নেই যে কত বৎসর ওখানে থাকি, বাট অনেক বৎসর। আমি তখন মোটামুটি অনেক বড় হয়ে যাই। কিন্তু সত্যিকার অর্থে আমার বাড়ির নাম, আমার বাবার নাম, মায়ের নাম, আমার ফুল ঠিকানা কিন্তু আমার মনে আছে। আমার পুরো ঠিকানাটাই আমার মনে আছে। অত কীভাবে যেতে হবে ঢাকা থেকে এটা জানি না, কিন্তু আমার গ্রামের নাম, আমার পোস্ট অফিস, আমার থানা, আমার বাবা, আমার সবই মনে আছে। কিন্তু আমি আর বাড়ি ফিরে যেতে চাই না। আমি কোনো কারণে বাড়ি ফিরে যাব না, আমি এখানেই থাকবো এবং যদি আমার মরণ হয় তাহলে এখানে আমার মরণ হবে, আর বাঁচলে এখানে বাঁচবো, মরলে এখানেই মরবো। আমি আর বাড়ি ফিরে যাব না, যার জন্য আমি আর কখনোই বাড়ি ফিরে যাইতাম না। বাড়ি না ফিরে আমি এই জায়গার মধ্যেই থেকে যেতাম। এরকম করতে করতে ওই নিবারানী মহিলাকে আমি মা করে ডাকতে শুরু করি। যদি উনি হিন্দু ধর্মের মানুষ ছিলেন, আমি মুসলিম ছিলাম, এমনকে মা করে ডাকতাম এবং তিনিও আমাকে সুন্দর করে সন্তানের মতো আদর করতো। এবং একটা পর্যায়ে তিনি আমাকে এই যে সাপ্লাইয়ের যে কাজটা, ওই কাজটা থেকে আমাকে সরাই ফেলে। এক পর্যায়ে উনি আমাকে আর সাপ্লাইয়ের কাজ করায় না। তো যারা আছে তারা সবাই ওনারা বলে কী ব্যাপার না, সবাই রানী রাখতো, কী ব্যাপার রানী, এটা কি আপনি আসলে আপনার ছেলে বানাই ফেলছেন, এটা কি আসলেই আপনার ছেলে? উনি বলতো হ্যাঁ,
এটারে আমি আমার ছেলে বানাইছি, এরে আমি পড়াশোনা করাবো, এরে আমি মানুষের মতো মানুষ বানাবো, ওরে আমি এই খারাপ লাইনে রাখবো না। তো এগুলো উনি সবার কাছে বলতো, আমি ওনারা মা করে ডাকতাম। এমন করতে করতে একটা পর্যায়ে উনি আমাকে বলে, তুই আমার সাথে যাবি? এরকম করে বলে। আমি বললাম, যাবো, তুমি তো আমার মা, আমার যেখানে নিবা আমি সেখানেই যাবো। পরে বলে, আমি তোর ইন্ডিয়া নিয়ে যাবো, এইটা আমারে বলে। তাই আমি বললাম, ইন্ডিয়া নিয়ে গেলে যাবো, সমস্যা কি? পরে বলে, ঠিক আছে তাহলে আমি তোর নিয়ে যাবো। এইভাবে কয়েকটা দিন পরে উনি আমাকে একদিন আপনার সন্ধ্যারাতে নিয়ে রওনা দিল এবং রওনা দেওয়ার পরে কোন একটা বর্ডার দিয়ে নিয়ে গেছে আমার ঠিক জানা নাই। তবে আমি দেখেছিলাম যেটা খুব পাহাড়ি একটা এলাকা, এবং ওনার সাথে আরও 8-10 জন পুরুষ মহিলা ছিল, সবাইকে নিয়ে উনি তখন ওই অবৈধভাবে বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে ঢুকে যায়। এবং ইন্ডিয়াতে উনি আমাকে তখন নিয়ে যায়, ইন্ডিয়ার কলকাতার একটা শহরে আমাকে তখন নেয়, মানে কলকাতার ভিতরে ওই জায়গায় একটা জায়গায় উনি আমাকে নেয়। এবং নিলে পরে আমি তখন ওইখানে থাকতে শুরু করি। উনি কয়েকদিন ধরে ওনার বাড়িতে পর্যন্ত আমাকে নিয়ে যায়, যেটা ওনার বাড়ি, যেখানে ওনার সন্তানরা আছে, ছেলে মেয়ে আছে, ওনার স্বামী আছে, এবং ওনার আরও পরিবার পরিজন আছে। ওই জায়গার মধ্যেও কিন্তু আমাকে নিয়ে যায়। তো আমি সেখানে যাই, সবার সাথে কথাবার্তা বলি, সবার সাথে আমার ভালোই সময় কাটে। এইভাবে মাসখানেকের মতো আমি কলকাতায় থাকি। মাসখানেক থাকার পরে ওই জায়গাটা থেকে যখন আমাকে আরেকটা জায়গায় নিয়ে যায়, সম্পূর্ণ অপরিচিত আরেকটা জায়গায় নিয়ে যায়, যে জায়গাটা আমি কোনো কিছুই চিনি না, পুরোই অপরিচিত। ওই জায়গাটার মধ্যে নিলে পরে উনি তখন ওইখানে আমাকে নিয়ে রাখতেছে, আমি থাকতেছি। এখানে অনেকগুলো মেয়ে আছে, মহিলা আছে, মেয়ে আছে, মানে বিভিন্ন বয়সী মেয়েরা এখানে আসে। এবং আসার পরে বিভিন্ন মেয়েরা, আমি ওই সময়তে যতটুকু বুঝছি আর কি, যে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে ওই জায়গাটার মধ্যে। অনেক ধরনের খারাপ কাজ করে, অনেক লোকজন আসে, বাইরে থেকে অনেক লোকেরা আসে, এবং এসে মেয়েগুলোর সাথে খারাপ কাজ করে, তাদেরকে টাকা দেয়। এই জিনিসগুলো আমি দেখতাম। তো আমি তখনও পর্যন্ত ওই নিবারানির সাথেই থাকতেছি। উনি আমাকে এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় নিয়ে যায়, এবং ওনার গাড়ি আছে, ওনার ব্যক্তিগত গাড়ি করে উনি আমাকে এখানে ওইখানে নিতে, আমি ওনার সাথে যেতাম। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই, 10 থেকে 12 বছর মনে হয় তখন আমার বয়স। আমি তখন ওনার অনেক সাইড দেখাশোনা করি, এই সাইড ওই সাইড অনেক সাইড দেখাশোনা করি। এরকম করতে করতে একদিন আমি ওনার পা টিপে দিতেছি, মানে আপনার রাতের বেলায়। কেউ আসলে খারাপভাবে নিবে না, আমি বাস্তবতার জন্য কথাটা বলি, কারণ এটা না বললে আপনারা বুঝবেন না। পরে আমরা পা টিপে দিতেছি, একজন বয়স্ক লোক আসছে, মধ্যবয়স্ক, কোন ধর্মের লোক এটাও বলতে চাই না। উনি আসার পরে উনি বলতেছে যে, কি ব্যাপার নিবা এটাকে? পরে বলতেছে, এটা আমার ছেলে। বলে, আজকে তো ছেলের আমার লাগবে, এই কথা বলতেছে। তাই উনি তখন হাসা বলে, দাদা কি বলেন, এত সুন্দর সুন্দর রমণীরা এখানে আছে, তো আমার ছেলেরা লাগবে কেন? বলেন, আজকে তো ছেলের দিয়ে আমি শরীর মেসেজ করাবো। এই কথা বললে পরে এই তখন আমার ওই মা আমারে বলে, যা তো ওর একটু শরীরটা মেসেজ করে দে, শরীরটা একটু টিপে দে আমাকে বলে। তাই বললাম, আচ্ছা ঠিক আছে। পরে শরীর টিপে দেওয়ার জন্য উনি আমাকে একটা কক্ষে নিয়ে যায়, একটা রুমে নিয়ে যায়। এবং একটা রুমে নিয়ে যাওয়ার পরে, আমি তো ছোট মানুষ, অত কিছু বুঝি না, বিস্তারিত নাই বলি, তা আমার সাথে এরকম একটা ঘটনা ওই রুমের মধ্যে ঘটে। এবং রুমের মধ্যে ঘটনাটা ঘটার পরে আমি তখন খুবই কষ্ট পাই, এবং অনেকটা অসুস্থ হয়ে যাই, খুব অসুস্থ হয়ে যাই। এবং কতটা অসুস্থ হয়ে যে আমাকে হসপিটালে পর্যন্ত ভর্তি করাইতে হয়। মানে আমি হসপিটালে বলতে ওনাদের নিজেদের ক্লিনিক আর কি, প্রাইভেট ক্লিনিক। ওইখানে মানে এখানে যে মেয়েগুলো কাজ করে, সবগুলো চিকিৎসা ওইখানেই হয়। বিভিন্ন রোগে হইলে ওখানে চিকিৎসা হয়, মানে ওদের শুধু ওই কাজের জন্য হসপিটালটা রাখা। তো ওইখানে আমাকে চিকিৎসাও করা হয়। এরপরে আমি আসার পরে আমি বলি যে আমি আর এই কাজ করবো না। এরপরে এই বদনেশ লোকটা যখনই আসতো, উনি আমাকে নিয়ে যেত, এভাবে নিয়ে যেত। আমি যেতে না চাইলে এই নিবার হঠাৎ করে আমি তখন এই অসভ্য আচরণগুলো দেখতে থাকি, যে আমি যদি বলি আমি যাব না, আমি এই কাজ করবো না, আমার এটা করতে ভালো লাগে না, উনি তখন আমাকে মারে, আমার গায়ে হাত তোলে। আমি অবাক হয়ে যাই যে মানুষটাকে আমি মা করে ডাকতাম, যাকে আমি মা বলে সম্বোধন করতাম, সেই মানুষটা আমার 12 বছর বয়সে আমাকে দিয়ে কীভাবে এই ধরনের খারাপ কাজগুলো করাচ্ছে। তা আমি এগুলো মানে করতে চাইতাম না, বাট তারপর ওনার বাধ্য হয়ে আমার এগুলো করা লাগতো। তো দেখা যায় জায়গাটা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, যেখান থেকে আমি বের হয়ে যাব, পালিয়ে যাব বা লুকিয়ে যাব, এরকম কোনো সুযোগ কিন্তু আমার ওখানে নাই। এরকম করে একটা ছেলে থেকে উনি পরে আরও 2-3টা ছেলে নিয়ে আসে এই জায়গার মধ্যে, এবং ছেলেদেরকে দিয়ে ব্যবসাটা যেহেতু অনেকটা ভালো হচ্ছে, ইনকামটা অনেক ভালো হচ্ছে, দেখা যায় তিনি একটা একটা করে ছেলের পরিমাণ বাড়াতে থাকে, এবং ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও দিয়ে উনি এই ধরনের কাজগুলো করাইতেছে। এবং আমি তখন বুঝতে পারি যে আমি মোটামুটি খুব খারাপ একটা জায়গার মধ্যে চলে গেছি, খুব খারাপ একটা কাজের মধ্যে চলে গেছি। এবং এইটা থেকে মনে হয় আমার জীবন দশায় আমি আর কখনো বেরোতে পারবো না, এবং এই কাজটা উনি আমাকে কন্টিনিউয়াসলি করাইতো। প্রথম দিকে খারাপ লাগতো, কান্না আসতো, বুক ফেটে যাইতো, চিৎকার করে কাঁদতাম যে কই আমার বাবা, কই আমার মা, আমি কোন দেশে পড়ে আছি, কেন আমার সাথে এগুলো হচ্ছে।
এরকম করে খারাপ লাগতো, বাট তারপরও আমি এগুলো কন্টিনিউয়াসলি করে যেতাম এবং করতে করতে একটা সময় এই কাজটার প্রতি আমি পুরোপুরিভাবে ইউজ টু হয়ে যাই, মানে অভ্যস্ত হয়ে যাই। অভ্যাস হয়ে যায়, কিন্তু আমাকে দেখলে না কেউ বলবে না যে আমার বয়স হয়েছে। মানে অনেক মানুষ হয় না যে ধরেন মানে বয়সের সাথে সাথে শরীরে মানে শরীরের একটা পরিবর্তন আসে, বাট আমার ওই পরিবর্তনটা আসে নাই। আমার বয়স 12 থেকে 13, কি যে কেউ দেখলে বলবে আমার 5 থেকে 6 বছর বয়স। আমি অনেক সুন্দর, অনেক ফর্সা ছিলাম, মানে আমার মানে চেহারা অনেক সুন্দর ছিল, শরীরের স্কিন অনেক ফর্সা ছিল, বাট আমি অনেক খাটো ছিলাম। আমি অনেকটা খাটো এবং শরীরের দিক থেকে খুব ভালো একটা গঠন নাই আমার। তো উনি আমাকে এই কাজগুলো আমাকে দিয়ে করাইতো এবং এক একটা জায়গায় উনি আমাকে নিজেও গাড়ি দিয়ে নিয়ে যাইতো। তা আমি যারা আসলে মা ডাকতাম, একটা সময় আমি আর তারা মা ডাকি না। উনি যেহেতু আমাকে এই কাজগুলো করাইতেছে, আমি একটা পর্যায়ে মা ডাকি না। আমার বয়স তখন প্রায় 14 বছরের কাছাকাছি, এবং ওই 14 বছরের পরে আমি তখন এই পরিপূর্ণভাবে এই খারাপ সমকামিতা যেটাকে বলে ওই কাজের সাথে সম্পূর্ণভাবে আমি তখন জড়িয়ে পড়ি। এটা করতে থাকি এবং এইটা আমাকে দিয়ে করাচ্ছি কন্টিনিউয়াসলি। তো এইটা আমি যখন করতেছি আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগে, কান্নাকাটি করি যে এইটা আমার কেমন জীবন, এটা কোন জীবনে আমি আসলাম। এমন করতে করতে ওইখানকারই একটা মেয়ে, নাম হচ্ছে সালমা। তা এই মেয়েটা মানে অন্য মেয়েগুলোর থেকেও দেখতে মোটামুটি অনেকটা সুন্দরী আছে। তা আমি মাঝে মাঝে দেখতাম যে এই মেয়েটা জানালার পাশে বসে বসে নীরবে বসে থাকে, মানে খুব নীরবে বসে থাকে। এরকম একটা মেয়ে আমি তখন দেখতাম ওই জায়গাটার মধ্যে। তো এরকম যখন নীরবে বসে থাকে, সবসময় মন খারাপ করে থাকে, তা আস্তে আস্তে করে যেহেতু আমাদের দুটা মানে মানে এদিকে ছিল ওদিকে মেয়ে একই সাথে ছিল, একই বিল্ডিংয়ে। তাই মাঝে মাঝে মেয়েটার সাথে কথা বলতাম যে, এবং কথা বলার পরে জানতে পারি ও হচ্ছে টোটালি কলকাতা ওর বাড়ি, ওই কলকাতায় ওর বাড়ি এবং ওখানকারই ও স্থায়ী। তা আমার এগুলো বলতো যে এই ঘটনা, এগুলো তুমি মানে অনেকদিন ওনার সাথে আমার দুঃখ সুখের কথা হতো। আমাকে জিজ্ঞেস করতো যে তুমি কিভাবে এই লাইনে আসলা, তোমাকে কে নিয়ে আসলো, তোমার ঠিকানা কি। আমি তখন বলতাম যে এইভাবে আমাকে নিয়ে আসা হয়েছে, এই মহিলা আমাকে মা ডাকছে, ঢাকাতে আমাকে মা ডাকছে, মানে আমি তারে মা ডাকছি, এবং ঢাকার পর উনি আমাকে ওইখানে এরকম এরকম পড়াশোনা করাবে, স্কুলে ভর্তি করাবে, এগুলো বলুন আমাকে নিয়ে আসছে, এবং আসার পরে উনি আমাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। তো এই জিনিসগুলো মেয়েটাও তখন শুনে বলে এরা খুবই খারাপ, এরা আসলে এরকম আবেগ ইমোশন দিয়ে অনেকখান থেকে বাচ্চাদেরকে নিয়ে আসে এবং অনেকদেরকে এই ধরনের কাজগুলো করায়, এবং এরা আসলে খুবই খারাপ। মানে মানে অনেক ধরনের কথাবার্তা উনি বলতেছে এই মেয়েটা। তা আমি তখন তার সাথে একটা ভালো সম্পর্ক আমার তৈরি হয়, একটা ভালো লাগার মতো সম্পর্ক তৈরি হয়। ও আমার সাথে অনেক কথাবার্তা বলে, আমি ওর সাথে অনেক কথাবার্তা বলি, দুজনের সুখ দুঃখগুলো শেয়ার করি, আমার ভালো লাগা মন্দ লাগা এগুলো শেয়ার করি, ওর নিজেরও ভালো মন্দ লাগা এই বিষয়গুলো ও তখন আমার সাথে শেয়ার করে। তা দুজনে এরকম কথাবার্তা বলতেছি, আলাপ আলোচনা করতেছি, এই করতে করতে আমাদের পারস্পরিকভাবে একটা দারুণ মধুর সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের সূত্র ধরে ও আমাকে মাঝে মাঝে বলতো যে আমাদের বলে, রুবেল তোমার ইচ্ছে করে না যে জায়গা থেকে চলে যেতে, এখানে থাকতে, এখানে তোমার খারাপ লাগে না, তোমার বাজে লাগে না এই ধরনের নোংরা কাজ করতে? এগুলো আমার তো অনেক খারাপ লাগে, আমার ইচ্ছে করে এখান থেকে আজকেই বেরিয়ে যাই এবং আর কখনোই জায়গার মধ্যে না আসি। আমার তো নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে, আমি তো নিজেও চাচ্ছি এখান থেকে চলে যাওয়ার জন্য, বাট আমি তো আর যেতে পারতেছি না। আমি কিভাবে যাবো আমি তো বুঝতে পারতেছি না। আর আমি একটা ছেলে মানুষ, আমাকে দিয়ে যে ধরনের কাজ করানো হয় এগুলো তো আপনি বুঝছেন। তো উনি বলে এরা মানুষ না, এরা হচ্ছে দুনিয়ার মানে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, এগুলো আমাকে মানে ও বলতো। তো এই মেয়েটা আমাকে বলে যে আমি মুসলিম, আমার পরিবার মুসলিম, অথচ আমার সাথে এই ধরনের কাজগুলো হয়। খুব ছোটোবেলা আমাকে এখানে নিয়ে আসছে, এবং ওই মেয়েটা বলতেছে সম্ভবত তার পরিবার তাকে বিক্রি করে দিছে। মেয়েটা বলতেছে যে সম্ভবত তার পরিবার তাকে বিক্রি করছে, এবং বিক্রি করার পরে সে ওই বয়স থেকে এখানেই পড়ে আছে। তো এরকম করে কথাবার্তা বলতে হতো। সবসময় আমার দেশ সম্বন্ধে জানতে চাইতো, আমার দেশের মানুষ কেমন, আমার দেশের মানে এইটা কেমন ওইটা কেমন, মানে অনেক কথাবার্তাও আমাকে তখন বলতো। মানে আমার সাথে একটা ভালো সম্পর্ক তার ছিল। তো ওই জায়গার ভিতরে একটা জিনিস, আমার একটা নোটবুক ছিল, আমি একটা নোটবুক ব্যবহার করতাম। আমার কাছে ওই সময় কোনো মোবাইল ফোন নাই, একটা নোটবুক ছিল। এই নোটবুকে কিন্তু আমি সবার নাম্বার লিখে রাখতাম, ম্যানেজারের নাম্বার, নিবারানির নাম্বার, এরপরে ওই যে মেয়েটা আবার সালমা, ও কিন্তু ফোন ব্যবহার করতো, ওর কাছে কিন্তু বাটন সিস্টেম মোবাইল ছিল, ছোট একটা মোবাইল। তা ওর আবার নাম্বারটা আমি লিখতাম, এগুলো লিখতাম। ও আবার বাইরে যেতে পারতো, বাইরে থেকে আসতে পারতো, ওদের মোটামুটি আবার অনেকটা মানে ছিল, সুবিধা ছিল। মানে কিন্তু আমার ওরকম কোনো সুবিধা ছিল না, আমি ওখান থেকে বেরোতে পারতাম না। আমি ওখান থেকে বেরোতে গেলে আমাকে সিকিউরিটি বেরোতে দিত না। এরকম করতে করতে এই সালমা মেয়েটা আমাকে বলতেছে যে রুবেল তোমার ইচ্ছা করে না এখান থেকে বেরিয়ে একটা মুক্ত জীবনে যেতে বা ভালোভাবে বেঁচে থাকতে, খারাপ পথ ছেড়ে দিতে? এগুলো আমার অনেক ইচ্ছা করে, সত্যি আমার ইচ্ছা করে এই পথ থেকে বেরিয়ে যাই, এখানে না থাকে আমার একটা মুক্ত স্বাধীন জীবন পেতে ইচ্ছে করে, কিন্তু কিভাবে করবো বলেন? উনি আমাকে বলে আমি তোমাকে যদি নিয়ে যাই তাহলে কি তুমি আমার সাথে যাবা, এমন করে আমাকে বলে। আমি বললাম হ্যাঁ,
অবশ্যই যাব, আপনি যদি আমাকে নিয়ে যান তাহলে আমি যাব না কেন? সত্যি কথা বলতে আমার তো এখানে একদমই ভালো লাগে না। আমার এখানে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে, আমার অনেক কষ্ট হয় এখানে থাকতে। কিন্তু তারপরেও কি করব বলেন, গরিবের ছেলে বা এইভাবে আমাকে উঠিয়ে নিয়ে আসছে, আমি তো আর আমার পরিবারের কাছে যেতে পারবো না, এই বিল্ডিং থেকেই বের হইতে পারি না, পরিবারের কাছে যাবো কেমন করে? এরকম করে সবসময় কথা বলতে বলতে সে আমার একদিন হুট করে বলে বসে যে, রুবেল, আমি যদি তোমাকে এখান থেকে বের করতে পারি তাহলে কি তুমি আমাকে তোমাদের দেশে নিয়ে যাবা? এমন করে আমাকে বলে। আমি বললাম, আমার তো কোনো পাসপোর্টও নাই, ভিসাও নাই, আমাকে বর্ডার ক্রস করে নিয়ে আসছে, এখন আমি আপনাকে নিয়ে যাব, তা আমি আপনাকে নিয়ে ওইখানে কোথায় রাখবো বা কই থাকবেন আপনি? পরে আমাদের বলে, তুমি যেখানে রাখো সেখানেই, আমার বাংলাদেশ অনেক ভালো লাগে, তোমাদের দেশের অনেক নাটক দেখি, সিনেমা দেখি, আমার খুব ভালো লাগে, এবং তুমি যদি আমাকে সাথে করে নিয়ে যাও তাহলে আমি তোমার সাথে তোমার দেশে যেতে রাজি আছি। সত্যি কথা বলতে আমার এখানে ভালো লাগে না, আমার এখানে খুব বেশি খারাপ লাগে, আমার এখানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আর এখানকার মানুষগুলো খুবই খারাপ, আমি এই দেশেই থাকতে চাই না। আমি বললাম, তাহলে আমার সাথে যাবেন? বলে, হ্যাঁ, আমি তোমার সাথে যাব, তুমি যদি আমাকে নিয়ে যাও। উনি কিন্তু বয়সে আমার থেকে অনেক বড় ছিলেন, অনেক সিনিয়র ছিলেন, অনেক অনেক সিনিয়র। আমার বয়স ওই সময় প্রায় 13 বছর বা আপনার 14-15 বছর হবে, এবং তার বয়স কিন্তু প্রায় আপনার 24-25 মতো, মানে অনেক বয়স আমার থেকেও, প্রায় 10 থেকে 12 বছর আমার চেয়েও বড়। তো এরকম করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন উনি আমাকে বের করার জন্য চেষ্টা করে, আমাকে বলে, আমি তোকে এখান থেকে বের করবো, এখান থেকে বের করে নিয়ে যাব। এবং আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরকম করে অনেকগুলো দিন পরে একদিন ভোর, মানে আপনার ভোর রাতে বলতে আপনার প্রায় রাত্র প্রায় 4টা থেকে 4:30টার মতো বাজে, ওই সময় একদিন উনি আমার ডাক দেয়। মানে আমি যে রুমে ঘুমাইতাম, 3জন আমরা একসাথে ঘুমাই, আমার জানালা দিয়ে নক করে, কীভাবে জানি নক করে, জানালা দিয়ে নক করে, আমি তখন জানালা খুললে পরে আমার বলে, গেট দিয়ে বেরিয়ে আসো, মানে গেট দিয়ে আসো, এটা আমাকে বলে। তা আমি যখন গেট দিয়ে আসি, গেটে আসার পর ওনার সাথে আমার দেখা হয়, দুজনে একসাথে সিঁড়ি দেখে নামার পরে আমার যেটা মনে হয়েছে উনি দারোয়ানকে আগেই কন্ট্রাক্ট করে রাখে, বা দারোয়ানকে কোনো টাকা পয়সা দিয়ে রাখে নাকি জানি না, কারণ সবসময় এই গেটে তালা মারা থাকতো, এই গেটটা সবসময় তালা মারা। বাট ওই দিন দেখলাম যে গেটটা খোলা, গেটটা সম্পূর্ণ খোলা, কেচি গেট। উনি এই কেচি গেটটা খুলে আমাকে নিয়ে বেরিয়ে গেছে একদম ভোরে, তখনও ফজর আজান দেয়নি, ভোরে ভোরে বেরিয়ে গেছে। এবং বেরিয়ে যাওয়ার পরে একটা বেবি ট্যাক্সি করে, ওই যে আপনার ইন্ডিয়ান কলকাতার যে ট্যাক্সিগুলো হয় না, এগুলো করে উনি এগুলোর মধ্যে উঠছে। ট্যাক্সিটাও মনে হয় 8 থেকে রিজার্ভ করে রাখা। ওইটার মধ্যে উঠার পরে অনেকক্ষণ ধরে ট্যাক্সি যাইতেছে, কোথায় যাইতেছে এইটা কিন্তু আমি জানি না। যেতে 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 অনেক দূর পর্যন্ত গেল, যাওয়ার পরে ওইখানে একটা বাড়ির মধ্যে উনি নামছে, একটা বাড়ি, এবং নামার পরে ওইখানে একটা মহিলা আছে এবং আরও কয়েকটা বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, মানে দেখা গেলো যে একটা ফ্যামিলির মতো। তো ওইখানে আসার পরে সবাই তো কলকাতার মানুষ, বাংলা ভাষায় কথা বলে। এখানে আসার পরে তখন আমাদেরকে নাস্তা দিল, আমি তখন নাস্তা বানিয়ে খাইলাম। খাওয়ার পরে ওই যে মহিলাটা আছে, ওই ঘরের মহিলাটা, ওই মহিলাটা এই সালমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। মহিলাটা কিন্তু হিন্দু, মুসলিম না, খারাপ ব্যবহার করতেছে, কি জন্য জানি খারাপ ব্যবহার করে। পরে আমি তখন ওরে বললাম যে, এটা কি? বলে, এটা আমার এক আত্মীয়, তুমি চিনবা না। আচ্ছা যাই হোক, আজকে আমরা এখানে থাকি। এরপর আমি বললাম, তুমি না বললাম আমার সাথে আমার দেশে চলে যাবা? তো আমাকে বলো, তোমার কাছে তো কোনো ডকুমেন্ট নাই, কোনো পাসপোর্ট নাই, কিছু নেই, আমি তোমাকে কীভাবে নিয়ে যাবো? আর আমারও তো এই সমস্ত কোনো কিছুই নেই, আমাদেরকে যদি যেতে হয় তাহলে তো অবৈধভাবে যেতে হবে। ঠিক আছে, যদি অবৈধভাবে যাই তাহলে আমি মানে তোমাকে বলবো, বা কীভাবে যাওয়া যায় আমি তোমাকে জানাবো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। কিন্তু ঢাকার আমাদের যে ঠিকানা, বা ঢাকায় আমরা যেখানে আগে কাজ করতাম, ওই বিল্ডিংটাও আমি চিনি, ওই জায়গাটাও কিন্তু আমি চিনি যেখানে আমি কাজ করতাম। তো ওই জায়গার কথা আমার মনে আছে, মানে আমার মেমোরিটা অনেক ভালো ছিল। হয়তো পারিবারিকভাবে পড়াশোনা করা হয়নি, শিক্ষার কোনো কালি আমার ভিতরে নাই, কিন্তু কোনো একটা জায়গায় একবার গেলে দ্বিতীয়বার ওই জায়গায় আমি চোখ বন্ধ করে চলে যেতে পারবো। মানে যে কোনো জায়গায় একটাবার গেলে দ্বিতীয়বার ওই ঠিকানাটা মনে থাকে আর কি, মানে এরকম। তো আমি ওইখান থেকে আমি তখন বলি যে আমি তো এমন চলে যাবো। পরে সে আমার বলে, কয়েকদিন ধরে এখানে থাকি, 2 থেকে 3 দিনের মতো ওই বিল্ডিংটার মধ্যে থাকি। যদিও সে বাসার বাইরে যাইতো, আমি বাসার বাইরে যাইতাম না, আমি সারাক্ষণ বাসার মধ্যে বসে থাকতাম। আবার আমার যত জামা কাপড়, আমার যত ড্রেস আপ ছিল, যা ছিল সব কিছু কিন্তু ব্যাগের মধ্যে রাখা। ওই কিন্তু সব কিছু নিয়ে আসছে, যে আমার মানে আমার যে কাপড় চোপড় আছে কিন্তু সবই ব্যাগের মধ্যে রাখা। তো আর কোনো সমস্যা নেই, কাপড় চোপড় যেহেতু সব কিছু ব্যাগের মধ্যে রাখা আছে, আমি কাপড় চোপড় পরতেছি, খাওয়া দাওয়া করতেছি, ঘুরতেছি ফিরতেছি, আলহামদুলিল্লাহ সময়গুলো খুব ভালো করেই কাটাইতেছে। ওখানে অনেক আনন্দ ফুর্তি করে সময় কাটাইতেছে ওই রুমের মধ্যেই, যতটুকু হয় রুমের মধ্যেই। এবং একটা সময় সে আমারে বলে, তুমি কি আমাকে বাংলাদেশে নিয়ে যাবা? আমাকে ডিরেক্টলি বলে। আমি বললাম, হ্যাঁ নিয়ে যাবো, আমি তো বললামই তুমি যদি আমার সাথে যাও তাহলে আমি তোকে নিয়ে যেতে পারি। পরে আমাকে বলে, আমাকে ওইখানে নিলে বিয়ে করবা? এমনিই বলে। তাই আমি বললাম, তুমি তো আমার বয়স অনেক বড়, তা তুমি যদি আমার বিয়ে করতে চাও তাহলে আমি বিয়ে করবো, আমার কোনো সমস্যা নাই। পরে আমাকে বলে, সত্যি করে বলো, আমি যদি তোমার সাথে একবার তোমার দেশে যাই আমি আর কখনো এই জায়গায় ফিরে আসবো না।
আমি আর কখনোই ফিরে আসবো না, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমার সাথে আমার বাকি জীবনটা তোমার দেশে কাটিয়ে দিব। আমি বললাম তাহলে তো ভালোই হয়, সমস্যা কি, তুমিও দেখতে শুনতে অনেকটা ভালো, বাট আমি তো ওরকম কোনো টাকা পয়সা আমার কাছে নাই, টাকা পয়সা ইনকাম করি না, তো আমি তোমার নিয়ে থাকবো কীভাবে, চলবো কীভাবে। ও আমার বলে আমার কাছে কিছু টাকা আছে, ওই টাকাগুলো দিয়া আমি কোনো একটা ব্যবসা বাণিজ্য করবো তোমার সাথে, বা তোমাদের দেশে গিয়ে কিছু একটা করবো। আমি বললাম ঠিক আছে। তারপরে সেই কোন দালাল চক্রের মাধ্যমে সে কন্ট্রাক্ট করে, বর্ডার কন্ট্রাক্ট করে, কীভাবে কী করে আমি জানি না, এবং সেখান থেকে সে আমাকে একদিন রাতের বেলায় এই বাংলাদেশের বর্ডার ক্রস করে, আমি বলেছিলাম আমার বাড়ি দিনাজপুর, আমার ওই ঠিকানা দিয়েছিলাম, আমার ওই মানে যতটুকু আমার মনে আছে আমার অ্যাড্রেস দিয়েছিলাম, এবং দেওয়ার পরে ওই বর্ডার দিয়ে ও তখন বাংলাদেশে ঢুকে। তো বাংলাদেশে যখন ঢুকার পরে আমি যখন বাংলাদেশে আসি, এবং আসার পরে এই ওরে নিয়ে আসি, কিন্তু আর আমরা দুজন আসি না, প্রায় আপনার 16-17 জনের মতো একটা গ্রুপ ওইখান থেকে তখন পারাপার হই আর কি, মানে বর্ডার ক্রস করে ভিতরে ঢুকার পরে ওর সাথে তখন আসলে পরে ওই তখন করে কি আমার সাথে খুব সুন্দর করে ব্যবহার করে, অনেক ভালো আচরণ করে। তা আমার ওই ঠিকানাটা খুব মানে অ্যাকচুয়ালি মনে পড়তেছে না, আমার বাড়ির ঠিকানা যতটুকু মনে আছে, বাট ওই বাড়ির রাস্তাঘাট ওভাবে কোনো কিছুই চিনতেছি না। পরে দুজনে মিলে আপাতত রংপুরে আমরা গিয়ে পৌঁছাই। রংপুরে পৌঁছানোর পর ওইখানে একটা আবাসিক হোটেলে আমরা রাত যাপন করি। যেদিন যাই এর পরের দিন 2 দিন পর্যন্ত ওইখানে থাকি। 2 দিন থাকার পরে ও আমাকে বারবার একটা কথা বলে যে, রুবেল তুমি আমাকে কখনো ধোকা দিবা না তো, আমার সাথে বেইমানি করবো না তো, আমার কখনো ছেড়ে দিবা না তো। আমি বললাম না, আমি তোমার কখনোই ছাড়বো না, তোমার সাথে কখনোই বেইমানি করবো না, আমি তোমাকে এখানে সবসময় রাখবো, এবং তুমি যেভাবে থাকতে চাও, যে করে থাকতে চাও, আমি তোমাকে সম্পূর্ণ ভালোভাবেই রাখবো। এরকম করে আমি তার সাথে সুন্দর করে কথাবার্তা বলি, এবং সেও আমার সাথে খুব নম্র ভদ্র এবং খুব ভালোভাবে আমার সাথে আচরণ করে। এই করে 1 দিন 2 দিন 3 দিন করে কাটতেছে, হোটেলের মধ্যে থাকতেছে, এবং এরকম করতে করতে আমি তারে বললাম যে আমরা আপাতত একটা বাসা ভাড়া করি, কারণ এরকম হোটেলে থাকতে তো অনেক টাকা খরচ হয়, একটা বাসা ভাড়া করলে মনে হয় ভালো হয়। ও আমাকে বলে আগে তুমি তোমার পরিবারের সাথে যোগাযোগ করো, তোমার পরিবারের কাছে যাও, এরপরে না আমরা বাসা ভাড়া করবো। আর আমরা যে হোটেলে আছি এখানেও কিন্তু অনেকে অনেক ধরনের অনেক কিছু সন্দেহ করে বসে, কারণ তার সাথে আমার বয়স অনেক পার্থক্য। অনেকেই মানে হোটেল থেকে বের হলে পরে আমাদের দেশের কালচার অনুযায়ী অনেকেই দেখে কই থেকে আসছে কি, বা এরকম মানে অনেকে অনেক ধরনের মন্তব্য করে। এমন করতে করতে একটা সময় আমি পরিবারের সাথে যোগাযোগ করি, মানে আমার ওই গ্রামের ঠিকানা আমি তখন যেতে পারি। তো অনেক দিন পরে, বেশ কিছুদিন পরে আমি একাই তখন গ্রামে যাই, এবং গ্রামে যাওয়ার পরে যেটা জানতে পারি আমার আব্বা মারা গেছে। আমার আব্বা আজ থেকে বহু বছর আগে মারা গেছে। ওই পরিবারের মধ্যে আমার মা আছে, আমার সৎ মা আছে, এবং সৎ ভাই বোনেরা আছে। তো আমি আজকে এত বছর পরে বাড়িতে গেছি, যাওয়ার পরে আমার সৎ মা তো আমাকে একটু আদর করার কথা, একটু ভালোবাসার কথা, এবং আমার সাথে একটু ভালো ব্যবহার করার কথা, কিন্তু কোনোটাই আমার সাথে করলো না। এবং আশেপাশে থেকে অনেক বাড়ির মানুষরা আসে, এসে আমার সাথে ভালো করে কথাবার্তা বলে, সবাই খুব সুন্দর করে আচরণ করে কথাবার্তা বলে, কিন্তু আমার সৎ মা আমার সাথে খুব বেশি একটা কথা বলে না। উনি ভাবছে হয়তো আমি আমার বাবার সম্পত্তির ভাগ বসানোর জন্য আসছিলাম। তো ভাই সম্পদ দিয়ে কি হবে, আমার বাবাই তো মরে গেল, বাবা যেহেতু মরে গেল, এরপরে তো আর বাবার সম্পদ দিয়ে আমি কি করব, বাবার সম্পদ তো আমার প্রয়োজন নেই। আমার বাবাই যেহেতু নেই, আমি তার সম্পদ দিয়ে কী করবো। বাবার কবরে গেলাম, ওখানে কান্নাকাটি করলাম, এবং কান্নাকাটি করার পরে 2 দিন পর্যন্ত ওখানে মানে ছিলাম। 3 দিনের দিন ওখান থেকে চলে আসবো। ওই সময়তে আমার আব্বার মানে আমার সম্পর্কে দাদা হয়, ওনার অনেক বয়স হয়েছে, এবং উনি আমাদের এলাকাতে অনেক নামী একজন মানুষ, দাদা হয় সম্পর্কে। ওই দাদা একদিন আমার ডাক দিয়া উনি আমার হাতে সেই সময় মানে ওই সময়টাতে প্রায় 30,000 টাকা দিল আমার হাতে। তো এই টাকাটা আমার হাতে দেওয়ার পরে আমি তখন বললাম যে এইটা আপনি আমাকে কিসের টাকা দিলেন, এই যে টাকাটা আপনি আমাকে দিলেন, 14-15 বছরের ছেলে আমি, তা বুঝতেই পারেন যে কীরকম, আমি তো অত ভালো বুঝি না। তাই বললাম যে টাকাটা দিলেন, এটা আমাকে কিসের টাকা দিলেন। উনি বলে তোর বাবা আমার কাছে টাকাটা রাইখা মারা গেছে, এই টাকাটা তোর বাবা আমার কাছে পাইতো, ওই টাকাটা আমার কাছে ছিল, তো থাকার পর তোর বাবা তো মারা গেল। তাই মারা যাওয়ার পর এই টাকার বিষয়ে কেউ জানে না, তোর সৎ মাও জানে না, তোর সৎ ভাই বোন কেউই জানে না, তোর বাবা আর আমরাই দুজনে জানতাম। তাই তোর বাবা মারা যাওয়ার পর আমি টাকাটা রেখে দিয়েছি, এবং মনে মনে ভাবতেছিলাম যদি তোর বাবার ভালো কোনো কাজে টাকাটা লাগে, তাই তুই যদি তোরে না পাইলে হয়তো আমি দোয়া টোয়া পড়ায় মিলাদ পড়ায় টাকাটা খরচ করতাম। তাই তোরে যেহেতু পাইছি, আমার মনে হলো যে টাকাটা তোরে দেওয়া উচিত, কারণ তুই তো তোর বাপের কোনো সয় সম্পত্তি পাবি বলে মনে হয় না, বা তোর সৎ ভাই বোন তোর এই এলাকায় আসতে দিবি এটা বলেও মনে হয় না। এই প্রথম আমি ওখানে অল্প কিছু টাকা পাই, এবং এই টাকাটা পাওয়ার পরে ওনার এই টাকাটা নিয়ে ওনার সাথে কথাবার্তা বলে আমি তখন আবারও আমার রংপুরে আমারও যে সালমা যেখানে, এখানে ফিরে আসি। আসার পরে এই টাকাটা তখন আমাদের দুজনে থাকে। এরই মাঝে সালমা কিন্তু আমার খুব চালাক ছিল, যদিও ওর বাড়ি কলকাতা ছিল, বাংলাদেশের ও কাউকেই চিনতো না, রাস্তাঘাট মানুষ কিছুই চিনতো না। এই মাঝে মানে আমি ওইখানে থাকা অবস্থায় এইদিকে ঘুরে ফিরে করে এক জায়গার মধ্যে একটা জায়গা রেডি করে ফেলে, ওখানে একটা দোকান দেবে। আমারে বলে যে আমি একটা জায়গা রেডি করছি,
ওই জায়গার মধ্যে আমি একটা দোকান দিব এবং জায়গাটা দেখতে অনেকটা সুন্দর, মানে তুমি কি ওখানে একটা দোকান দিবে আমারে বলে। আমি বললাম যে ঠিক আছে তাহলে দেখি, যেহেতু আমার কাছেও কিছু পুঁজি আছে। পরও আমাকে দোকানটা দেখাইলো। তো দোকানটা দেখানোর পর মানে জায়গাটা দেখালো, দেখলাম যে এটা একটা বিল্ডিংয়ের নিচে, এবং জায়গাটা অনেক সুন্দর পরিপাটি সাজানো, তাই এটা মোটামুটি চলবে, অনেকটা পাবলিক প্লেসের মতো। তা আমি বললাম যে তুমি এটা বের করলা কেমনে বা এটা কীভাবে পাইলা? ও আমাকে বলে তুমি তো ছিল না, আমি প্রতিদিন একটু একটু বের হইতাম, সারাদিন তো আর হোটেলে ঘুমাইতে পারতাম না, তো মাঝে মাঝে বের হইতাম, বের হয়ে দিক সেদিকে একটু হাঁটাহাঁটি করতাম এবং হাঁটতে হাঁটতে এই জায়গাটা পাইছি, ওখানে মানে ভাড়া দেওয়া হবে লেখা আছে। তো দোকানটা নিলে মনে হয় আমরা দুজনে ব্যবসা বাণিজ্য করলে ভালো করতে পারবো। আমাদের তো কিছু একটা করতে হবে, এভাবে তো আর চলা যাবে না, ভবিষ্যতে চিন্তা তো করতে হবে। আমি তখন বললাম হ্যাঁ তোমার আইডিয়া ঠিক আছে, তোমার কথাবার্তা ঠিক আছে, এখানে কিছু একটা করা যায়। পরে দুজনে মিলে বাড়িওয়ালার সাথে কথা বললাম, ওই যিনি বিল্ডিংয়ের মালিক, এবং বাড়িওয়ালার সাথে কথা বলার পরে বাড়িওয়ালা তখন বললো যে ঠিক আছে উনি দিবে, মানে এটা দিবে এবং এখানে দোকান বানানোর জন্য উনি দিবে। তো আবার এখানে কিন্তু খালি যে নিবারা নিয়ে কেনা, আমাদের এই এরিয়াটা বর্ডার এরিয়া পড়ছে, তো তো অনেক ইন্ডিয়ানরা কিন্তু বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করে। এমনও হয় অনেকে তাদের মানে আপনার শাক সবজি পর্যন্ত এনে বিক্রি করে যায়, মানে ওনাদের যেই অনেক কিছু আছে, মানে হাঁস মুরগি গরু টরু এটাও এনে বিক্রি করে। মানে আমরা যেহেতু বর্ডার এরিয়াতে, তো দুই দেশের সাথে মোটামুটি একটা পারস্পরিক সম্পর্ক আছে। এই জন্য কে কোথাকার বা কে কোন জায়গায় এগুলোর কোনো ঠিকানা মিকানা ওগুলো কিন্তু কোনো কিছু হয় না। তো এই করতে করতে আমি তখন এই জায়গার মধ্যে পড়ে আছি এবং ব্যবসা বাণিজ্য মানে ওর মতো ওর সাথে কথাবার্তা বললাম, বলার পরে মানে দুজনে মিলে তখন বাড়িওয়ালার সাথে কথা বলে তখন সিদ্ধান্ত নিলাম যে দোকানটা নিব। তো দোকানটা যে নিব এখন দুজনেই তখন আমার কাছে যে পুঁজিটা ছিল আমার পুঁজিটা দিলাম এবং ওর কাছে যে টাকাটা ছিল ওর টাকাটাও দিছে, মানে ওর কাছেও কিছু টাকা ছিল। তো দুজনের পুঁজি দিয়ে তখন এই দোকানটা ভাড়া করলাম। ওই সময় প্রায় আপনার প্রায় 1 লক্ষ টাকার মতো দেওয়া লাগছে, যেটা সালামি বলে আর কি। সালামি দেওয়া লাগছে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। এই টাকাটা দিয়ে সালামি দিয়ে পরে ছোট্ট টঙের দোকানটা, একদম ছোট্ট দোকান, আপনার গলির মধ্যে যে ছোট দোকানগুলো হয় না এরকম, পরে ওই দোকানটা আমরা তখন নিলাম এবং নেওয়ার পর ওইটার মধ্যে তখন মালামাল উঠাইলাম। তো যত টাকা বলেন সব টাকাই কিন্তু আসলে আমারও কিছু ছিল। এর মাঝে আমি আবার এলাকাতে গেছি, বাড়িতে গিয়ে বিভিন্ন এলাকার লোকজনকে ধরে, আমার ভাইরা কিন্তু তখন ব্যবসা বাণিজ্য করতো, আমার বড় ভাইরা, ওনাদেরকে ধরছে যে আমি ব্যবসা বাণিজ্য করবো, রংপুরে দোকান দিব। তারাও কিন্তু আমাকে মোটামুটি কিছু হেল্প করে, তাদেরও কিছু টাকা পয়সা, আমার কিছু টাকা পয়সা এবং আপনার সালমার কিছু টাকা পয়সা সব দিয়ে তখন ওইখানে আমি একটা দোকান দিই। তো এই দোকানটা আলহামদুলিল্লাহ ভালো করেই চলতেছিল, ও চালাইতেছে আমিও চালাইতেছি, মানে দুজনেই মিলে তখন দোকানটা চালাইতেছি। তো এখানে অনেকের মনে প্রশ্ন জাগতো, অনেকেই জিজ্ঞেস করতো যে এটা আমার কি। তো তখন কিন্তু আমরা বিয়ে শাদী করি নাই, সত্যি কথা বলতে একই ঘরে থাকতাম এবং একইভাবে থাকতাম, বাট আমাদের কোনো বিয়ে শাদী হয় নাই। কিন্তু ও সবার কাছে বলতো এটা আমার চাস্তো ভাই, আমি আমার চাস্তো বোন, এরকম করেই বলতাম। মানে আমরা যে দুজনে বা ওভাবে পালায় আসছি বা এরকম কিন্তু বলতাম না। এমন করতে করতে আমাদের দুজনের মাঝে মোটামুটি একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্কটা নাম আপনার ভালোবাসাও দিতে পারেন, মানে দুজনকে ভালোবাসি, একই বিল্ডিংয়ে থাকি, একসাথে দোকানদারি করি। সে ভালোবাসার সূত্র ধরে আমি যখন চিন্তা করলাম যে আমি তার বিয়ে করব, মানে এমনি ভাবলাম যে আমি তার বিয়ে করব, আর সেও যদি আমাকে আগে ইন্ডিয়া থেকে বলে আসছে যে দেশে গেলে আমি তার বিয়ে করবো কিনা। তো দুজনের কথোপকথনের মাধ্যমে আমি তখন তার বিয়ে করলাম এবং আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই একটা কাজী অফিসে গেলাম, গিয়ে যদিও আমার বিয়ের বয়স হয়নি, শুধু কলমা পড়ছি, আমি লিখিত কোনো আপনার হয়নি, যেটা বলে আপনার যে সরকারিভাবে যে আপনার কাবিননামা হয় ওরকম কোনো কাবিননামা হয়নি, যেহেতু আমার বয়স ছিল না। শুধুমাত্র কাজে কিছু টাকার বিনিময়ে আমাদেরকে কলমা পড়াই দিছে। এরপর আমরা দুজনে একই ঘরে থাকতাম, একইভাবে চলতাম। এরকম করতে করতে ওইটা মানে বিল্ডিংটা অতটা মানে দামি কোনো বিল্ডিং ছিল না, অত বড় লোকের কোনো বিল্ডিং ছিল না, মোটামুটি আপনার দেখার মতো কিছু একটা বিল্ডিং ছিল। তো এর ভিতরে এই যে এখানে তার সাথে থাকতেছি বা ব্যবসা বাণিজ্য করতেছি, হঠাৎ করে আমার ভাইয়েরা, আমার সৎ ভাই যে যারা আছে, এরা মাঝে মাঝে খোঁজ খবর নিতে আসে আমি কোন জায়গায় থাকি, কি করি, বা এগুলো খোঁজ খবর নিতে নিতে আসতে আমার এলাকাতে এই জিনিসটা আস্তে আস্তে করে পেটা হয়ে যাচ্ছে যে আমি এই জায়গার ভিতরে ওরে নিয়ে আসি, এইভাবে আসি। এটা আমার এলাকাতে তখন জানাজানি হয়ে গেছে মোটামুটি। তো জানাজানি হয়ে যাওয়ার পরে আমি চিন্তা করছি আমার সৎ ভাইরা কখন এসে ধরে, ওর সহ ধরে বা এটা নিয়ে ঝামেলা করে, আর আমারও এই জায়গার মধ্যে থাকতে ইচ্ছে করতেছিল না। পরে আমি তারে বললাম যে সালমা আমরা এখান থেকে চলে যাব, আমরা ঢাকা শহরের দিকে চলে যাব, এটা ওরে বলছি। বলার পরে ও তখন বলতেছে যে ঢাকায় চলে যাব, ঢাকা এরকম অপরিচিত জায়গা, তা তুমি কি চিনবা? আমি বললাম যে আমি চিনবো, সমস্যা নেই, আমি ঢাকায় চলে যাব। এই বলে শুধু আমার সৎ ভাই এবং সৎ ভাইদের অনেক ঝামেলা আছে, এগুলো বলা যাবে না পারিবারিক, এখনো যেহেতু আমার সৎ ভাইরা আছে তো ওনারা হয়তো কথাগুলো শুনবে আগে পরে। তো এই জন্য বিশেষ করে ওনাদের কারণে আমি তখন এই রংপুর ছেড়ে দিই। আমি তখন সালমাকে নিয়ে আমি ঢাকাতে চলে আসি।
ওই নিয়ে ঢাকাতে আসি। ঢাকাতে আসার পরে আমাদের কিন্তু ওই সময় অনেক মানে পুঁজি টুজি প্রায় সব শেষ হয়ে গেছে। দুজনের কাছে কোনো টাকা নেই, কারণ ওই যে দোকানের সালামির যে টাকা দিয়েছি ওই সালামির টাকা ফিরে পাই নাই, এবং অনেক মালামাল কিনছি। হঠাৎ করে দোকান ছেড়ে চলে আসতে হয়েছে। এখানে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে দোকান ছেড়ে চলে আসার কারণটা আবার কী ছিল, এবং এটার একটা বড় ধরনের কারণ ছিল যেটা হয়তো আমি এখন বলতে পারবো না, কারণ এটা বললে আমার সংসার জীবনে আরও অসুবিধা নেমে আসবে। তো যার জন্য আমি হঠাৎ করে দোকানটা ছেড়ে ওইখান থেকে চলে আসি। আসার পরে তখন আমরা একটা বাসা ভাড়া করি। ঢাকায় আসার পরে একটা বাসা ভাড়া করি একটু আপনার বস্তি টাইপের একটা এরিয়াতে। ওখানে একটা বাসা ভাড়া করি। তো বাসা ভাড়া করি দুজনে, তখন ওই বাসার মধ্যে থাকতেছিলাম। হাতে তেমন কোনো পুঁজি নেই, দুজনে চলতে পারি না। এর ভিতরে আমি ওকে বললাম যে একটা কাজ করো। ও তখন মানে আমি বললাম যে ও কার কার সাথে কথা বলছে, এখানে গার্মেন্টস আছে, ও গার্মেন্টসে ঢুকবে, গার্মেন্টসে চাকরি করবে, গার্মেন্টসে ঢুকবে। ওর কিন্তু কোনো ডকুমেন্ট নাই, বাংলাদেশে কোনো আইডি কার্ডও নাই, কোনো পাসপোর্টও নাই, কোনো ঠিকানাও নাই, মানে কোনো কিছুই নেই। তো এরকম করে বলার পরে ও তখন এখানে আসার পরেও এই জায়গাটার মধ্যে তখন আপনার একটা গার্মেন্টসের চাকরিতে ঢুকে আমি তখন পর্যন্ত বাসার মধ্যেই বসে আছি, বাসার মধ্যে থাকি, বাসার মধ্যে রান্না বান্না করি। আর আমরা যে হাজব্যান্ড ওয়াইফ, আমরা যে স্বামী স্ত্রী, এই পরিচয়টা কিন্তু আমরা সব জায়গায় দিই না। প্রথমত আমি দিইনি এই কারণে যে ওকে আমার বউ বলতে আমার লজ্জা লাগে। সত্যি কথা যেটা, যে কারো সামনে গিয়ে যদি আমি বলি যে এটা আমার বউ, তখন আমার নিজের কাছে খারাপ লাগে, মানে লজ্জা লাগে। এই জন্য ও এক এক জায়গায় আমার এক এক পরিচয় দেয়। অনেক সময় বলে খালতো ভাই, চাচতো ভাই, এরকম ভাইগুলো আমাকে তখন সম্বোধন করে। তো ওই মানে বস্তির এরিয়ার মধ্যে থাইকা তখন ওইখানে আপনার গার্মেন্টসে চাকরি করতো। এইভাবে প্রায় 3 থেকে 4 মাসের মতো কাটে। 3-4 মাস পরে হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসলো। এই যে এরিয়াটা, ওই এরিয়াটা মোটামুটি খুব ভালো একটা এরিয়া, অনেক মানুষের আনাগোনা, অনেক মানুষ এখানে চলাফেরা করে। এখানে যদি একটা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করা যায় তাহলে অনেক ভালো টাকা ইনকাম করা যাবে, এটা আমার কাছে মনে হলো। হওয়ার পরে আমি তখন এই এরিয়াতে একটা দোকান দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তো দোকান দেওয়ার সিদ্ধান্ত নিলাম বলতে আমার যেই মানে আমাদের যে বাড়িওয়ালা, ওই বাড়িওয়ালা না, পাশের বিল্ডিংয়ের মানে পাশের ফ্ল্যাটের বাড়িওয়ালার সাথে কথাবার্তা বলে ওইখানে আমি একটা সেম রংপুরের মতো একটা ছোট দোকান দিলাম। সেম রংপুর যেরকম ছোট একটা দোকান ছিল, রংপুরের মতো একটা ছোট দোকান আমি ওখানে ওপেন করলাম। এবং দোকানটা ওপেন করার পরে পান, সিগারেট, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বিস্কিট, চানাচুর, এইটা ওইটা তখন আমি দিছি। আর এখানে কিছু টাকা আমি ঋণ করি বলতে ওর মাধ্যমে কিছু টাকা, ওইখান থেকে একটা সমিতি আছে, ওই সমিতি থেকে আমি আমার ডকুমেন্ট দিয়া কিছু টাকা নিই, এবং নিজেদের কিছু পুঁজি ছিল, এরকমভাবে অনেকে সাহায্য সহযোগিতা। আবার ও যেখানে কাজ করে সালমা, ওইখানে অনেক মেয়েদের কাছ থেকেও কিছু কিছু টাকা নেই, নিয়ে তখন মানে সবাই মিলে তখন এই দোকানটা করি। ও তখন গার্মেন্টসে চাকরি করে, আমি তখন দোকানটা করি। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে কাটতেছে, এবং দোকানের বেচা কিনাও মোটামুটি বাড়তেছে। এখানে আর কোনো দোকান পাট নেই আশেপাশে, এই জন্যই দোকানের বেচা কিনা বাড়ে। একটা পর্যায়ে আমি যখন সালমারে বললাম যে তোমার আর দোকানদারি করার দরকার নাই, মানে গার্মেন্টসে চাকরি করার দরকার নাই, তুমি আমার সাথে দোকানদারি করো। ও এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমাদের ওই রুমের মধ্যে একটা মেয়ে আসে, মেয়েটার নাম হচ্ছে রূপা। একটা মেয়ে আসে, মানে বাড়ির নাম হচ্ছে রূপা, মেয়েটার বাড়ি ছিল কুমিল্লাতে। এই মেয়েটা তখন আমাদের সাথে ওইখানে মানে আমরা যে রুমে থাকি, আমাদের পাশের একটা রুম মেয়েটার কাছে ভাড়া দিই। মানে তো 2টা রুম ছিল, একটা রুমে আমি আর আপনার সালমা থাকতাম, আর একটা রুম মেয়েটার কাছে ভাড়া দিতাম। তো মেয়েটার কাছে ভাড়া দিতাম, মেয়েটাও ওর সাথে গার্মেন্টসে চাকরি করতো। এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা গেল যে ওই যখন ও দোকানদারি করে, আমি দোকানদারি করি, আমাদের আয় ইনকাম অনেক হইতেছে, বা আমাদের আগের মতো করে অভাব অনটন নাই। এরকম করতে করতে আমরা মানে আমার দোকানের যে মালিক, আমার বাড়ির মালিক না, দোকানের যে মালিক আছে, ওই দোকানের মালিক করে কি, ও যে বেশিরভাগ বসে থাকে, ওর সাথে গিয়া মানে একটু খারাপভাবে কথাবার্তা বলার চেষ্টা করে, বা ওর সাথে একটু মিশার চেষ্টা করে আমার বউর সাথে, সালমার সাথে। তো দোকানের মালিক কিন্তু জানতো না যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। দোকানের মালিক বলে ও আমার ভাই, মানে খালতো ভাই, আমরা ব্যবসা করতেছি, এরকমভাবে পরিচয় দিছে। এবং আমরা যে মানে রুমটা ভাড়া নিছি, ওই রুমে তো 2টা রুম ছিল, তো সবাই কিন্তু যেহেতু আমরা আলাদা আলাদা থাকতাম। আর ওই মেয়েটাকেও রাখার একটাই কারণ ছিল যে আলাদা আলাদা থাকি কিনা অনেকেই খারাপ মনে করে, অনেকে মনে করে হয়তো আমরা একসাথে থাকি, এটা ওইটা মনে করে। এই জন্য আমি তো ওই মেয়েটারে তখন আলাদা একটা রুমের মধ্যে ওই জায়গার মধ্যে রাখতাম। মানে মেয়েটারে বুঝাইতাম যে আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, এটা তো সবাই জানে না, বা সবার কাছে বললে অনেকে অনেক কিছু মনে করে। তা তুমি এই রুমে থাকবা, আমি এই রুমে থাকবো, কেউ যদি বলে তাহলে বলবো তুমি আরও একসাথে থাকো। এই কথাগুলো ওই মেয়েটাকে বিশ্বাস করে, রূপারি বিশ্বাস করে, তখন আমরা একটা রুমের মধ্যে থাকতাম। তো দুজনে মিলে দোকানপাট করতেছি, এবং ওই বাড়িওয়ালা খুবভাবে হচ্ছে রূপারে মানে আপনার এই সালমারে জ্বালাইতো। সালমার সাথে এসে কথাবার্তা বলতো, একটু খারাপভাবে ওর সাথে কথাবার্তা বলার চেষ্টা করতো, এবং ও আমার মাঝে মাঝে এসে কমপ্লেন করতো যে বাড়িওয়ালা তো এরকম করে, এখন এখানে কিভাবে থাকবো, এখান থেকে চলে যাবো নাকি আমাকে বলে। আমি বললাম দেখো, চলে গেলে তো আমরা এখানে অনেক টাকা আমাদের পুঁজি লাগাই ফেলছি, এবং দুজনে মোটামুটি ব্যবসা বাণিজ্য করতে, এখান থেকে যদি চলে যাই তাহলে তো আমরা ঝামেলায় পড়ে যাব।
এর আগেও আরেক জায়গা থেকে চলে আসছি, এই জায়গা থেকেও চলে গেলে একটা ঝামেলা পড়বো। তা দেখো না কোনোভাবে বাড়িওয়ালাকে ম্যানেজ করে থাকা যায় কিনা, মানে দোকানের মালিককে। তো ওই তখন দোকানের মালিকের সাথে ম্যানেজ করে আস্তে 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 করে থাকতেছে। একটা পর্যায়ে দোকানের মালিক ওরে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দেয়। ওরে বিয়ের প্রস্তাব দেয় যে আমি তোমার বিয়ে করতে চাই, সালমারে বলে। তো সালমা তখন আমার বলে তাইলে কি আমি বলে ফেলবো বাড়িওয়ালারে, যে মানে দোকানের মালিককে কি বলে দিব যে তুমি আমার হাজব্যান্ড, তুমি আমাকে বিয়ে করছো। আমি যদি বলে ফেলি আমি বিবাহিত, তাহলে হয়তো ওর ইয়েটা আমার প্রতি কমে যাবে, আমার সাথে মনে এরকমটা করবে না। কিন্তু কেন জানি আমার নিজের ভিতরে ওরে বউ পরিচয় দিতে আমার ভালো লাগতো না। সত্যি কথা বলতে আমি ভিতরে ভালোবাসতাম, এমন না যে ভালোবাসতাম না বা ওর সাথে আমি থাকতাম না, এরকম না, মানে সবই আমাদের মাঝে ছিল। কিন্তু ওরে বউ পরিচয়টা দিতে আমার কাছে লজ্জা লাগতো। 10 জনের সামনে গিয়ে বলবো যে এটা আমার বউ, এটা আমার কাছে লজ্জা লাগতো, কারণ আমার বয়স অনেক বড় ছিল। এই জন্য আমি বউ পরিচয়টা ওকে দিতে চাইতাম না। আমি বলতাম যে না না না, তুমি এটা বলার দরকার নেই, তুমি বলবা তুমি বাড়িওয়ালারে ম্যানেজ করো, প্রয়োজন হলে প্রেম করো, এমন করে বলতাম। যে ওর সাথে প্রেম করে হইলেও তুমি দোকানদারি করো, যাতে ও আমাকে এখান থেকে বের করে না দেয়। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন সময়গুলো কাটতেছে। কাটতে কাটতে দেখতাম কি বাড়িওয়ালার সাথেও কথাবার্তা বলে, বাড়িওয়ালার সাথে কথাবার্তা বলে, মানে দোকানের মালিকের সাথে কথাবার্তা বলে, দুজনের মাঝে একটা পারস্পরিক একটা ভালো সম্পর্ক হয়। এবং ভালো সম্পর্ক হতে হতে একটা সময় হলো কি সালমা আমারে বলতেছে, শোনো আমাদের তো চিটিং করার কোনো ইচ্ছা নাই, আমরা তো কারো কাছ থেকে কোনো চিটিংয়ের কোনো কিছু করব না। কিন্তু এই বাড়িওয়ালা বলতেছে যে, মানে ওই দোকানের মালিকে বলতেছে, আমি যদি ওরে বিয়ে করি তাহলে ওই দোকানটা আমার নামে লিখে দিবে, মানে দোকানের জায়গাটা আমার নামে লিখে দিবে। এই কথা আমাকে সালমা বলতেছে। আমি বললাম কি বললা? দোকানের মালিক এটা বলছে তুমি যদি ওরে বিয়ে করো, ওই বেটার কিন্তু বউ আছে, এমনি বউ আছে, কিন্তু বউ অনেক অসুস্থ, তার বাচ্চা কাচ্চাও আছে, মানে তার বউ অনুমতি দিচ্ছে আরেকটা বিয়ে করার জন্য। মানে তার বউ অনেক অসুস্থ, শারীরিকভাবে অনেক অসুস্থ, বলছে তুমি আরেকটা বিয়ে শাদী করো, সমস্যা নেই। এই জন্য তখন এই সালমা আমারে বলতেছে যে দোকানের মালিকটা তো অনেক খারাপ, দুর্চরিত্রা, মানে বদ একটা খারাপ লোক, বদের হাড্ডি। এই বেটারে আমরা যেমনি পারি একটা চেকা দিব। আমি বেটার সাথে প্রেম টেম করে একটা বিয়ের অভিনয় করে কোনো রকম বেটার কাছ থেকে আমি দোকানটা লিখে নিব, এবং দোকানটা লিখে নেওয়ার পরে আমরা এই দোকানটা অন্য কোথাও বিক্রি করে ফেলবো, বা দোকানটা নেওয়ার পর দোকানটা যেভাবে হোক আমরা বুক দখল করবো, বা ওই বেটার আমি বিয়েটা করবো জাস্ট দোকানটা নেওয়ার জন্য, বেটার সাথে আমি সংসার করবো না। বা বিয়ে করার আগে আমি কন্ডিশন দিব আমার নামে দোকান লিখে দিতে হবে, প্রয়োজনে দোকান আমাদের নামে লিখে দিলে আমরা এটা গোপনে আরেক জায়গায় বিক্রি করে আমরা চলে যাবো। এই কথা আমাকে সালমা বলতেছে যে আমাদের একটা ভবিষ্যৎ আছে, আমরা ভবিষ্যতে কীভাবে চলবো। আর আমি তো বাচ্চা কাচ্চা নিতেছি না, কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা খাওয়াবো কীভাবে, চলবো কীভাবে, এই জন্য বেবি টেবিও নিচ্ছি না। এখন এই যে একটা পরিকল্পনা, দোকানের যিনি মালিক আছে ওরে পাম দিয়া ওর সাথে প্রতারণা করে ওর কাছ থেকে দোকানটা লিখে নেওয়া, এরপরই দোকান অন্য কোথাও বিক্রি করে আমরা এখান থেকে চলে যাওয়া, এই যে একটা প্ল্যানিং আমরা দুজনে মিলে করলাম, এটা শুধু আমি আর সালমাই জানতাম। এবং ও আমাকে বলছে, দেখো ভুলেও তুমি এই কথাটা কারো কাছে বলবা না, কারো কাছেই বলবা না। আমাকে বললো, আর ও আমাকে বলছে আমিও বলবো না, তুমিও বলবা না, আমরা দুজনে কথাটা নিজেদের মাঝে লুকিয়ে রাখবো। এবং এই বেটারে ফার্মে টামে ফালাইয়া, যেহেতু একটু বয়স্ক লোক, ফাঁদে ফালাইয়া যেমনি পারি বাড়িটা, এই দোকানের জায়গাটা আমরা লিখে নিব, এরপরে বেটার আর বিয়ে করবো না, প্রয়োজনে আমরা ওর সাথে চিটিং করবো, এটা আমারই বললো। তাই আচ্ছা ঠিক আছে, আমি ওর প্রস্তাবে তখন রাজি হলাম। রাজি হওয়ার পর এরকম করে 1 দিন 2 দিন 3 দিন কাটতেছে। তো আমি দেখি যে আয়শা ওর হাত ধরে কথা বলে, ওর সাথে গল্প করে, দোকানের ভিতরে বসে ওর শরীরে হাত দেয় বা অনেক কিছু করে, যেটা দেখতে আমার কাছে ভালো লাগতো না। এরপর আমি সালমারে বলতাম যে সালমা, এটা তো আমার কাছে ভালো লাগে না, এটা যে করতেছে এটা আমার কাছে খারাপ লাগে। আমার বলতেছে, আরে তুমি টেনশন করো না, আগে বলো এই বেটারা আমরা ছেঁকা দিব, দেখবে এই বেটারা আমরা অনেক কিছু করবো, এটা ওইটা আমাকে বলতো। তো দুজনের প্রতি মোটামুটি অনেকটা ভালো সম্পর্ক ছিল। এরকম করতে করতে একদিন হঠাৎ করে একদিন আমার এই ঢাকার মধ্যে ওই নিবা রানীর সাথে আমার দেখা হয়ে যায়। আজকে বহু বছর ওনাকে ছেড়ে আসছি, বাট ওনাকে দেখার পরে উনি আমাকে হঠাৎ চিনে ফেলে। মানে আমি তখন খুব ভয় পেয়েছি যে আমাকে এখান থেকে ধরে নিয়ে যায় কিনা, মানে আমাকে চিনে ফেলে, কারণ তার তো অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। দেখার পরে মানে পাবলিক প্লেস ছিল, ওনার সাথে আরেকটা ছেলে ছিল, এবং আমি ওনার চোখে চোখে পড়ে যাই। আমি তখন এখানের মধ্যে দাঁড়ায় যাওয়ার পর উনি তখন আমার কাছে আসার পর আমারে বলে, তুমি রোবেল না, এরকম করে বলে। আমি বললাম হ্যাঁ। বলে ভালো আছো, এমনি বলতেছে। আমি বললাম জি ভালো আছি। উনি কিন্তু অনেক টাকা পয়সার মালিক, ওইখানে বাংলাদেশেও অনেক ব্যবসা বাণিজ্য আছে, ইন্ডিয়াতেও আছে। তো ওনার সম্বন্ধে আমি আর কি বলবো। পরে আমারে বলে, তুমি কিভাবে আসছো ইন্ডিয়া থেকে, আমারে বলে। আমি বললাম যে যেভাবে আসছি আমি চলে যাই, মানে আমি চলে যেতে চাই। এমন সময় উনি আমার হাতটা ধরে বলে, শোনো তোমার সাথে আমি ঝগড়া করবো না, ঝামেলা করবো না, আর এটা একটা মানে পাবলিক প্লেস, এখানে ঝামেলা করা মানাবে না, তো তুমি আমার সাথে এরকম বেমানিটা কেন করলা, উনি আমারে বলে। আমি বললাম বেমানি তো আমি করি নাই, বেমানি তো আপনি করছেন, আপনি আমার সাথে বেমানি করছেন, আপনি আমার সাথে চিটিং করছেন, চিটিং তো আমি আপনার সাথে করি নাই।
পরে আমারে বললো আচ্ছা ঠিক আছে এখন তো ভালো আছো। উনি কিন্তু তখনও জানে না যে আমি ওই সালমা মেয়েটাকে নিয়ে চলে আসছি, বা সালমাকে যে আমি নিয়ে আসছি এটা কিন্তু উনি জানে না। পরে আমাকে বলতেছে এখন ভালো আছে? আমি বললাম জি ভালো আছি। তারপরে সে আমারে তার নাম্বারটা দেয়, একটা কাগজের মধ্যে লিখে নাম্বারটা দেয়, যে যদি কখনো যদি কখনো প্রয়োজন হয়, ইন্ডিয়া নাম্বারটাও দেয়, বাংলাদেশি নাম্বারটাও দেয়, যে যদি কখনো প্রয়োজন হয় তাহলে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করো। আমাকে দিয়ে দেয়, নাম্বারটা দেয়। নাম্বারটা দিলে পরে আমি তখন এই বদলে তখন চলে যায়, মানে আমার সাথে আর কথা বাড়ায় না। চলে যাওয়ার পরে আমি তখন বাসায় আসি। বাসায় আসার পরে এই ঘটনা আমি তখন সালমাকে বলি। সালমা তো কান্নাকাটি শুরু করে, তুমি চিৎকার করলো না কেন, বা ওখান থেকে চলে আসতে চাচ্ছিলে না কেন, মহিলার সাথে কথা বললা কেন? আমি বললাম আরে আমি তো কথা বলি নাই, এখন মহিলা দেখি হঠাৎ করে চোখে চোখ পড়ে গেছে, এখন কী করবো, উনি আমাকে এভাবে আটকায় ফেলছে বা কথা বলতেছে, উনি তার আমাকে নিয়ে যায় না। সালমা আমারে বলতেছে না তোমার একটা সমস্যা হইতে পারতো, তোমার নিয়ে যেতে পারতো, একটা বিপদে পড়তে পারতা। যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তুমি যে স্বাধীনভাবে বা ভালোভাবে আসতে পারছো এটা আল্লাহর কাছে শুক্রিয়া। এমন করে আমি কিন্তু নাম্বারটা রেখে দিয়েছি, ওই মহিলার নাম্বারটা রেখে দিয়েছি, নাম্বারটা ফালাই নাই। তো নাম্বারটা আমার কাছে রাখা, কারণ এটা আমার কোনো প্রয়োজন আসবে না, এমনি রেখে দিয়েছি। এবং ওই এরিয়াতে আমি আর যাইও না যেখানে তার সাথে আমার দেখা হয়েছে। এরপর থেকে আমি ওভাবে সাধারণভাবে চলাফেরাও করি না, মাস্ক পরে অন্যভাবে চলি। এভাবে কয়েকটা দিন কাটতেছে। তো আমার একটা জিনিস কি, আমি সালমাকে মানা করার পরেও সালমা ওই বাড়িওয়ালার সাথে অনেকটা মিশে যায়, অনেকটা ক্লোজ হয়ে যায়, অনেকটা মিশে যায়। এবং একটা পর্যায়ে লাস্টের দিকে আমার কাছে জিনিসটা খারাপ লাগতে শুরু হলো। তখন কিন্তু আমি সালমাকে অসম্ভব রকমের ভালোবাসি। আমার ভিতরে এটা আসলো যে আমার বউ হয়ে ওইগুলো কেন করবে, আমার বউ হয়ে এই ধরনের কাজও কেন করবে। আমি একটা সময় তারে বললাম তুমি একটা কাজ করো, তুমি বাড়িওয়ালারে বলে দাও, দোকানের মালিককে বলে দাও যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা একসাথে থাকি, এটা বলে দাও। এটা বলে দিয়ে ওই দোকান আমাদের দরকার নেই, প্রয়োজনে আমরা অন্য কোথাও দোকান নিবো, আমরা এখান থেকে চলে যাবো। ওই সময়তে সালমা অনেকটা লোভের বশবর্তী হয়ে যায়। সালমা আমারে বলতেছে যে না, যেহেতু ওনারে পটাই ফেলছি, ওনার সাথে সব কিছু হয়ে গেছে, উনি আমারে বলছে দলিল করে দিবে, বিয়ের সাথে ওনারা আমি করলে পরে করবো, সমস্যা উনি আমার নামে দোকান দিয়ে দিবে। কারণ ওনার জায়গা সম্পত্তি এগুলো কে খাবে, খাওয়ার মতো মানুষ উনি আমার নামে দোকান দিয়ে দিবে। তো তুমি প্লিজ একটু অপেক্ষা করে, এগুলো বইলো না, এখন হঠাৎ করে বইলো না। আমি এরপরেও বললাম যে আমাদের তো এগুলো প্রয়োজন নেই, আমার চিটিং করার দরকার নেই, আমি তোমার নিয়ে ভালো আছি। এইভাবে ওর সাথে আমার একটা মনোমালিন্যতা শুরু হয় আর কি, সালমার সাথে একটু মনোমালিন্যতা শুরু হয়। আমি মানা করার পরে ও কেন বাড়িওয়ালার সাথে এইভাবে মিশতেছে, বাড়িওয়ালার সাথে এইভাবে কথা বলতেছে, কী কারণে মিশতেছে বা কী কারণে কথা বলতেছে, সেগুলো মিলে মোটামুটি দুজনের মাঝে অনেকটাই কথা কাটাকাটি আমার হয় বাড়িওয়ালার সাথে বা সালমার সাথে। তো আমি ওরা যতই মানা করি যে তুমি আর এগুলো করার প্রয়োজন নাই, তুমি আমার কথা বলে দাও, ও নিজে তো বলে না, আমাকেও বলতে দেয় না। তখনও মোটামুটি একটু লোভে পড়ে যায় আর কি, জায়গাটা লোভে পড়ে যায়। এবং একটা পর্যায়ে এরকম করে সময়গুলো কাটতে কাটতে ওর সাথে যে আমার প্রতি রাতে ঝগড়া হইতো, ঝামেলা হইতো। এরকম করতে করতে ওই দিন দোকানে আমি রান্না করতেছিলাম দিনের বেলায়, ওই সময় ওই রূপা নামের যে মেয়েটা আছে, ওই মেয়েটার ওই দিন ডিউটি বন্ধ ছিল, গার্মেন্টসে চাকরি বন্ধ ছিল। ওই মেয়েটা আমাদের বলতেছে যে রুবেল ভাই একটা কথা বলবো, কিছু মনে করি না, আমি তো আপনাদের পার্সোনাল বিষয়ে কখনো বাইরের লোকদের কাছে বলি নাই, আপনারা যে হাজব্যান্ড ওয়াইফ এটাও তো কখনো বলি নাই, কারো কাছে বলি নাই। তো ভাই একটা জিনিস দেখে না খুব খারাপ লাগে। মেয়েটা আমার বলতেছে, আমি বললাম যে কী বলবো, কি কেন খারাপ লাগে? আবার এই মেয়েটার সাথে কিন্তু সালমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, সালমা এবং রূপা এই দুইটার সাথে কিন্তু দুইটার কিন্তু একটা আরেকটা আত্মা। সালমা অনেক কথা আমাকে না বললেও কিন্তু রূপারে বলে, রূপার সাথে সবকিছু শেয়ার করে। পরে এই রূপা আমারে বলতেছে রুবেল ভাই কি বলবো, আমি আপনাকে আজকে কয়েকটা কথা বলবো, আপনি যদি এই কথাগুলো কাউরে না বলেন, তো আমি আপনাকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে পারি, যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রূপা আমারে বলতেছে, আমি বললাম যে ঠিক আছে সমস্যা নাই, কি কথা বলো না, সমস্যা নাই, কি বলবা বলো। আমারই বলতেছে যে সালমার সাথে আপনি তো স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা তো এই মহল্লার কেউ জানে না, শুধু আমি জানি আর আশেপাশের হয়তো হাতে গোনা দিয়ে একজন লোক জানে, এবং অনেকেই তো এটা জানে না, তাই না? আমি বললাম যে হ্যাঁ। বলে আপনি এটা লুকাইতেছেন কেন? আমি বললাম যে এটা আমি তো আগে লুকাইছি, বাট ইদানিং তো আমি লুকাইতে চাই না, এখন তো আমি এটা সবার কাছে প্রচার করতে চাই, কিন্তু এখন তো সালমা আমাকে এটা মানা করে বলার জন্য। ওই সময় রূপা আমাকে বলতেছে, সালমা কেন মানা করে এটা কি আপনি বুঝেন না? আপনার মাথায় কি এই বুদ্ধিটা নাই? আমি বললাম যে আমি কেন বুঝবো না বা কী কারণে? বলে সালমা তো আপনাকে শর্ট দিবে, সালমা তো আপনাকে ধোকা দিবে, এই জন্য সালমা আপনাকে বলতে চায় না। আমি তখন বললাম যে রূপা তুমি এটা কি বললা, আমরা ধোকা দিবে ও আমারে কেন ধোকা দিবে? বলে ভাই রে, আপনাকে কি বলবো, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি বাড়িওয়ালার সাথে মিশতে মানা করেন আপনার বউকে, এরপরও আপনার বউ কেন দোকানওয়ালার সাথে বাড়িওয়ালার সাথে মিশে? তার কারণটা কি? আপনার বউ আমার সাথে গোপনে গোপনে কি আলোচনা করছে জানেন? আমি বলি কি আলোচনা করছে? বলে আপনি যদি কসম করে বলেন কাউকে বলবেন না, আপনার বউরে বলবেন না, তাহলে আমি বলতে পারি। এবং আচ্ছা ঠিক আছে, আমি কসম করে বললাম যে আমি কারোর কাছে বলবো না।
পরে আমারে বলতেছে আপনার বউয়ে গোপনে গোপনে আলাপ করছে যে বাড়িওয়ালা সে বিয়ে করবে এবং সে লিগেলভাবে বাড়িওয়ালাকে বিয়ে করবে, ওই লোকের বিয়ে করে সে আপনাকে ছেড়ে দিবে। আমি তখন বললাম আমাকে ছেড়ে দিবে মানে? বলে হ্যাঁ, সে আমার সাথে কথা বলছে, বাড়িওয়ালাকে সে বিয়ে করবে এবং বিয়ে করে আপনাকে পরিপূর্ণভাবে ছেড়ে দিবে। তো এটা যখন আমাকে বললো পরিপূর্ণভাবে আমাকে ছেড়ে দিবে, মানে তখন আমার ভিতরে খুব খারাপ লাগা কাজ করলাম। বলি তুমি শিওর? বলে হ্যাঁ শিওর। আর আপনি জিনিসটা চিন্তা করে দেখেন, ও কিন্তু বলছে আপনাকে ছেড়ে দেবে, বাড়িওয়ালাকে বিয়ে করবে, আপনাকে ছেড়ে দিবে এবং আপনি আর ওরে পাবেন না, ওই বাড়িওয়ালাকে নিয়ে এলাকা ছেড়েই চলে যাবে। বাড়িওয়ালা বলছে তার আগের বউয়ের কাছেও সে থাকবে না, তারা আলাদা লুকিয়ে রাখবে, আলাদা ফ্ল্যাট ভাড়া করে দেবে, আলাদা জায়গায় তারা রাখবে এবং তার নামে আরও জায়গায় সম্পত্তি দিবে বাড়িওয়ালা, এটা বলছে। তো এই কথার উপর যখন আমার বললো, বলার পরে আমি তখন শিওর হয়ে গেলাম যে আসলেই রূপা আমার যা বলছে তা সম্পূর্ণ সত্যি। কারণ আমি যতভাবেই সালমাকে বাড়িওয়ালার কাছ থেকে সরাই আনতে চাই, যতভাবেই সালমাকে বলি তুমি বাড়িওয়ালার কাছে যেও না, বাড়িওয়ালার কাছ থেকে দূরে থাকো, সালমা ততই বাড়িওয়ালার সাথে ক্লোজ হয়ে যায়, ততই বাড়িওয়ালার সাথেও মিশে যায়। আমি যতই ওকে চেষ্টা করি ওই পথ থেকে ফিরিয়ে আনার জন্য, বাট আমি ওকে ফিরিয়ে আনতে পারি না, ওকে আমি ওর থেকে ফিরিয়ে আনতে পারি না। তার মানে সত্যিকার অর্থে ও বাড়িওয়ালাকে বিয়ে করে বাড়িওয়ালার সাথেও আলাদা হয়ে যাবে, বাড়িওয়ালার সাথেও আলাদা থাকবে, ও আসলে আমাকে ধোকা দিবে, এটা আমার কাছে মনে হলো। এবং এই নিয়ে একদিন রাতের বেলা ওর সাথে আমার খুবই ঝগড়া হয়। মানে ঝগড়ার একবার আমারে বলতেছে তাহলে আগে মানুষকে জানাও নাই কেন, আগে মানুষকে তুমি কেন বলো নাই যে তুমি আমার হাজব্যান্ড, আগে বলো নাই কেন, এখন কেন বলার জন্য পাগল হয়ে গেছো? এখন যদি বাড়িওয়ালা জানতে পারে তুমি আমার হাজব্যান্ড, আমাদের দোকান টোকান সব কিছু নিয়ে যাবে, আমাদের দোকান টোকান কিছু রাখবে না, সে তার লোক দিয়ে দোকান টোকান ভাঙাই দিবে, এই দোকানও থাকবে না। আমি বলি দোকান ভাঙাই দেখ, দোকান যদি বাড়িওয়ালা ভাঙাই দিই তো দোকান বাড়িওয়ালা ভেঙে দেখ, আমার সমস্যা নেই, আমার বউ দরকার, আমি তোমার সাথে থাকবো, প্রয়োজনে আমি ভিক্ষা করে ভাত খাবো, তা আমার এইসব চিটিংয়ের দরকার নেই। এরকম করে করে দেখলাম যে না, আসলেই রূপা সেদিন যা বলছে তাই সত্য, আমি আমার বউ সালমাকে পরিপূর্ণভাবে হারাই ফেলতেছে, ও আসলে আমাকে ছেড়ে চলে যাবে, ও আমার কাছে থাকবে না। এবং ওর একটা বক্স আছে, মানে আমরা চাউল রাখতাম যেরকম চাউলের একটা বক্স আছে, ড্রাম আছে আর কি বলে চাউলের ড্রাম, ওই চাউলের ড্রামের মধ্যে কি জানি জমাইতো, মাঝে মাঝে অনেক কিছু লিখে লিখে রাখতো এবং কি জানি জমাইতো এটার মধ্যে। তো আমি শুনছি এটার মধ্যে নাকি তার অনেক টাকা পয়সা আছে, এগুলোও কিন্তু সে নিয়ে চলে যাবে, এগুলো সেইখান থেকে নিয়ে চলে যাবে, এটাও কিন্তু রূপা আমারে বলছে। এটা বলার পরে একদিন বৃষ্টির সময়, মানে আপনার দুপুরবেলা বৃষ্টি পড়তেছে, আমি কিন্তু কিছুই করতাম না, দুজনেই দোকান চালাইতাম, বেশিরভাগ দোকান ওই চালাইতো, আমি ঘরেই থাকতাম। দুপুরবেলা একদিন বৃষ্টি পড়তেছে, দুপুরবেলা বৃষ্টির সময় আমি দেখলাম যে ও আর বাড়িওয়ালা, মানে আপনার দোকানের মালিক দোকানের মধ্যে বসে আছে, অন্য কোনো কাস্টমার নাই, বসে থাকে দেখে আমি ওরা ডাক দিলাম যে এখানে বসে আছো কেন? ওনারা বললাম আপনি ওর সাথে তো ঘষাঘষি করেন কেন? পরে সে আমার বলতেছে তুই কয়েকদিন পর আমার শালা হবি, তুই আমার এত কথা জিজ্ঞেস করস কেন? তুই যদি আমার শালা হোস তখন বুঝবি, এই কথাটা বললো। তো সেদিন কেন জানি মানে অন্যদিন যেমনই ছিল, বাট ওই দিনের ঘেঁষাঘেঁষিটা আমার কাছে ভালো লাগে নাই। এবং আমি সেদিন বাসায় আসার পরে রাগের বশবর্তী হয়ে, ক্ষোভের বশবর্তী হয়ে আমি হঠাৎ করে ওই নিবা রানীকে কল দিয়ে বসি। নিবা রানীর যে বাংলাদেশি নাম্বারটা ছিল ওই নাম্বারে কল দিয়ে, এবং কল দেওয়ার পরে তখন কলটা রিসিভ করলে পরে আমি তারে বলি যে আপনি কি জানেন আমার এই মেয়েটা নিয়ে আসছে, মানে আমি তার কাছে সত্যিটা বলে ফেলি, আমার এই সালমান আমার মেয়েটা নিয়ে আসছে এবং ও বাংলাদেশে আসছে, ও এখন বাংলাদেশে আছে। এইটা বলার পরে ওই নিবা বলতেছে আরে সালমা তো আমার সাথে ওইখানে অনেক চিট করছে, আমার অনেক টাকা পয়সাও নিয়ে আসছে, ও তোমার কিরকম টাকা দিচ্ছে? আমি বলে আমার কোনো টাকা পয়সা দেয় না, ও বলে যে আমার লক্ষ লক্ষ টাকাও নিয়ে আসছে ওইখান থেকে, এবং আমার অনেকগুলো মেয়েকেও ভাগাই নিয়ে গেছে, ও কোথায় আছে? আমি বললাম ও অমুক জায়গায় আছে। পরে আমার বলে আমি তোমার টাকা দিব, তুমি যা চাও তোমার তাই দিব, তুমি ওরা একবার আমার কাছে নিয়ে আসো, তুমি যা চাইবে তাই দিব। আমি তখন বললাম যে তাইলে কই নিয়ে আসবো আপনি আমারে বলেন। তখনই আমাকে একটা ঠিকানা দিয়ে যে তুমি এই বিল্ডিং ওরে নিয়ে আসো। তা আমার চিন্তা হচ্ছে আমি যদি ওই বিল্ডিং ওরে নিয়ে যাই, যদি আমারও আটকাই দেয়, না আমাকেও তো আটকাই ফেলতে পারে। আমি বললাম যে না, আমি ওই বিল্ডিংয়ে যেতে পারবো না, আমি ওই বিল্ডিংয়ে ওরে দিয়ে দিব, আমি যাবো না। পরে বলে ঠিক আছে তুমি ওই বিল্ডিংয়ের সামনে ওরে দিয়ে যাও, তোমার আসার দরকার নেই। এই কথা আমাকে নিবা রানী বলে। এবং নিবা রানী এটা বলার পরে আমি তখন করলাম কি, পরিকল্পনা অনুযায়ী তার 2 দিন পরে শুক্রবার ছিল, আপনার শুক্রবারে আমি ওরে বললাম যে সালমা আজকে দোকান খুলো না, আমরা দুজনে একটু ঘুরতে যাব, অনেকদিন ধরে আমাদের মাঝে ঝগড়াঝাটি হচ্ছে, ঝামেলা হচ্ছে, মানে অনেক হচ্ছে, মানে এভাবে তো চলতে পারে না, তো আমরা হচ্ছে আজকে একটু ঘুরতে যাব, তুমি আজকে দোকান বন্ধ রাখো। আমাকে বলতেছে কেন দোকান বন্ধ রাখবো কেন? আমি যে বন্ধ রাখো। এরপর ওই দিয়ে আমি দোকান বন্ধ রাখি। সকালবেলা আমি ওর সুন্দর করে সাজাইটা যাবো, আমি রেডি করানোর পর আমি নিবা রানীর কল দিই, তিনি বলে তুমি ওইখানে আসো, ওই বিল্ডিংয়ের কাছে আসো। পরে আমি বললাম কি, এই যে বিল্ডিংয়ের অ্যাড্রেস আমাকে দিল এটা ঢাকারই, ওই বিল্ডিংয়ের সামনে, মানে বিল্ডিং থেকে একটু দূরে আমি একটা জায়গার মধ্যে দাঁড়ায় বলতেছি নিবা রানী দেখো তো ওইখানে এইরকম একটা লোক আছে মনে হয়।
মানে এই চেহারার একটা লোক মনে হয় আছে, দেখবে গেটের মধ্যে দাঁড়ানো, ওই লোকটার আমি চিনি মনে হয়, তিনি এই দলের বা আগের একটা সদস্য। এরকম করে আমি তার একটা ইঙ্গিত দিই যে এরকম একটা লোক ওখানে আছে কিনা, তুমি দেখে আসো তো, মানে দারোয়ানের চেয়ারে বসে থাকবে, দেখবে এরকম। আমরা বলতেছে ওই লোকের সাথে তোমার সম্পর্ক কি? আমি বললাম তুমি দেখো না আছে কিনা, যদি থাকে তাইলে এসে আমার বলে যাবা, আর না থাকলেও বলবা, যদি থাকে তাইলে তুমি চলে আসবা, আর যদি না থাকে আমার ইশারা দিবে, আমি চলে আসবো। মানে গেটের ভিতরে ঢুকলে যে দারোয়ানের চেয়ারে বসে আছে এই চেহারা, মানে চেহারাটা এরকম, এই লোকটা আছে কিনা। ও আমরা বলো আচ্ছা ঠিক আছে। পরে আমি রাস্তার এই পাশে একটা দোকানে দাঁড়ায় আমি তখন নিবারানির কল দিয়ে বললাম যে ও তো ভিতরে গেছে, এই ভিতরে গেছে বলে আমি ওইখান থেকে ওরে আমি পাঠাই, আমি সাথে সাথে চলে আসছি। এখন ও কি গেছে না যায় নাই, কি হয়েছে না হয়েছে আমি জানি না। সেখান থেকে আমি দৌড়ে আসি এবং আসার পরে আমি তখন করলাম কি, দোকানের মধ্যে যে ক্যাশ ছিল, আমি দোকানে ক্যাশের টাকাটা নিছি এবং ক্যাশের টাকাটা নেওয়ার পরে দোকানের ক্যাশটা প্রথমে নিছি, দোকানের ক্যাশটা নিয়ে দোকানের মালামাল যা ছিল মোটামুটি এগুলো প্যাকেট করছি, আইসা রুমে আসছি। রুমে আসার পরে আমি তখন ওই যে ওর যে তালা মারা ইয়েটা ছিল, আপনার যেটা তালা মারা ছিল আর কি, এইটা আমি ভাঙার জন্য চেষ্টা করতেছি, কিন্তু এটা ভাঙতে গেলেও শব্দ হইতে আছে, আশেপাশের লোকজন জানাজানি হয়ে যাবে বা হয়ে যাবে, আমি তখন এটা ভাঙি না। ওটার মধ্যে কি আছে আমি জানি না, ওই হাতে কটা টাকা ছিল ওই টাকাগুলো নেমে ওখান থেকে পালায়া যায়, মানে ওই জায়গাটা আমি তখন ছেড়ে দিই এই কারণে ওরে ধরার পর যদি আমার অ্যাড্রেস চায় বা আমার যদি ধরে নিয়ে যায় আবার, এই জন্য আমি ওইখান থেকে তখন পালায়া যাই। ওইখান থেকে পালায়া আমার এক বন্ধু আছে, বন্ধুর বাসায় যেয়ে উঠে আমার ওই বন্ধু আবার আপনার স্কেলিং কোম্পানিতে চাকরি করে, ওর বাড়ি আবার আমাদের ওই দিকে রংপুরের দিকে। ওর ঘরে যেয়ে ওঠার পরে 2-3 দিন ধরে খুব টেনশন থাকে, মোবাইল কিন্তু বন্ধ করে দেয়, মোবাইল আর চালাই না। 2-3টা দিন খুব টেনশন করে থাকে, মানে বুঝতে পারতেছি না যে কী করলাম, এটা কি ভালো করলাম না খারাপ করলাম। 2-3 দিন পরে আস্তে আস্তে করে আমি এই বিষয়গুলো ওর সাথে শেয়ার করি, মানে আমার বন্ধুর সাথে শেয়ার করার পরে ও আমার কোনো কিছু মানে না কিছু বলে না, যেটা কি ভালো হইলো না খারাপ হইলো কোনো কিছু বলে না। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল, প্রায় আপনার 2 থেকে 3 মাসের মতো কেটে গেছে। আমি আর এর মাঝে সালমারও কোনো খবর নেই বা রূপারও কোনো খবর নেই এবং ওই এলাকাতে আমি যাইও নাই, মানে ওই এলাকাতে যাই নাই। 2 থেকে 3 মাস পরে, প্রায় 3 মাস 3.5 মাস হবে পরে, একদিন আমি আমার দোকানটা দেখার জন্য আসছিলাম যে দোকানের কি অবস্থা, দোকানটা আছে কিনা এই দোকান দেখার জন্য আসছি। দেখলাম যে দোকান আরেকজনে চালায়, আরেকটা লোকে দোকান চালায়। আরেকটা লোকে যখন দোকান চালাইতেছে, ওই লোকটারে জিজ্ঞেস করলাম যে এই দোকান দিয়ে আপনি চালাইতেছেন? বলে আমি এটা ভাড়া নিছি। ওই লোকটার আমি চিনি না, উনি নতুন চালাইতেছে। এবার ওই নতুন চাইছে, আমি বললাম যে এই বাড়ির মানে দোকানের যে মালিক কই? বলে মালিক তো নতুন বিয়ে করছে, আছে। আমি বললাম নতুন বিয়ে করছে, মালিক বিয়ে করছে? দোকানের মালিককে বলে হ্যাঁ বিয়ে করছে। আমি বলে কারে করছে বা কোন জায়গায় করছে? বলে পরে দেখাইতেছে এই বাসার একটা মেয়ে করছে। আমি বললাম নাম কি? তখন বলতেছে নাম হচ্ছে রূপা। যখন রূপা বলবো, আমি বললাম যে রূপা মানে ওই মানে এরকম চেহারা বর্ণনা দিলাম। বলে হ্যাঁ এরকম একটা মেয়ে। যখন চেহারার বর্ণনা দিলাম তখন আমি ওনার একটা ছবি পর্যন্ত দেখালাম, রূপার একটা ছবি ছিল। পরে বলে হ্যাঁ এটারই তো বিয়ে করছে বাড়িওয়ালা। তখন আমি শিওর হলো, কিন্তু বাড়িওয়ালা রূপারই বিয়ে করলো কেন? রূপারে বাড়িওয়ালা কেন বিয়ে করলো? এরপরে আমি আস্তে আস্তে করে এখানে রূপার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। এখানে আমি একদিন থাকার পরে আমি রূপার সাথে দেখা করার পরে রূপা আমাকে বলে এখান থেকে চলে যাও, যদি চলে না যাও তাহলে বাড়িওয়ালা তোমার মারবে, তোমার এই করবে, তোমার সেই করবে। তো এই করতে এরপর আমি রূপারে বললাম যে আমাদের ঘরের মধ্যে একটা ড্রাম ছিল, ড্রামের মধ্যে অনেক কিছু ছিল, এটা তালা মারা ছিল, আমার ড্রামটা কই? তা বলে এটা বাড়িওয়ালা রেখে দিছে, মানে যিনি বাড়িওয়ালা ভাড়া না পাওয়ার কারণে ড্রামটা নিয়ে গেছে। তো ড্রামটা নিয়ে যাওয়ার পর আমি তখন বাড়িওয়ালার মানে আমাদের যে বাড়িওয়ালার রূপার এই সালমান আমি যে থাকতাম ওই বাড়িওয়ালার কাছে আমি তখন যাওয়ার পর আমি বললাম আচ্ছা আমরা তো একটা ড্রাম রেখে গেছিলাম, এরকম আমার ড্রামটা কই? পরে বাড়িওয়ালা বলে আমার ভাড়া দেও, আমি ড্রাম দিয়ে দেবো। আমি ড্রামের তালাও ভাঙি নাই, যেমনি আছে এমনি রেখে দিছি। তো এতগুলো মাস হয়ে গেল বাট উনি তালাটাও ভাঙে না। আমি বাড়ির অনেক সলিড লোক ছিল, আমরা যে বাসায় ভাড়া থাকতাম আর কি, ওখানে অনেক সলিড লোক ছিল। পরে বাড়িওয়ালা বলার পরে দেন আমি তখন বাড়িওয়ালার আমি ভাড়া দিলাম। ভাড়া দেওয়ার পর উনি তখন আমাকে ড্রামটা দিল, মানে আমার কাছে ভাড়া পাইতো 2 মাসের ড্রামটা দিছে। আমি বাড়িওয়ালার সামনে তখন ড্রামটা ভাঙছি এবং ড্রামটা ভাঙার পরে আমি ড্রামটা যখন ভাঙা ড্রামের ভিতরে এমন কিছু জিনিস দেখতে পাই যেটা দেখার পরে আমি ওর চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি দেখতে পাই ওটাতে প্রতিটা কোডের ভিতরে মানে সালমালি মানে লিখে রাখতো যে মানে একটা কাগজে লিখতো যে এত টাকা পালাইলাম, এত টাকা রাখলাম, এই টাকাটা উঠে এটা করবো, ওই টাকাটা উঠে এটা করবো, আমরা বিয়ে করবো, মানে আমরা আলাদা থাকবো, আমাদের বাচ্চা কাচ্চা হবে, এরকম যে আমাদের ফ্যামিলি যে প্ল্যানিংগুলো আছে, এই ফ্যামিলি প্ল্যানিংগুলো একটা স্লিপের মধ্যে এরকম করে স্লিপও লিখতো, টাকাও ফেলাইতো। এবং তখন আমার কাছে মনে হলো যে এগুলো কেন লিখতো? যদি আমাকে ধোকাই দিবে তাহলে কেন লিখতো? এবং এত টাকা হয়েছে, এত টাকা ছিল। আমি যখন ওই ড্রামটা ভাঙি, আপনি বিশ্বাস করেন ওই ড্রামের ভিতরে আমি প্রায় 35,000 টাকার মতো পাই।
যেটা বাড়িওয়ালা যে বাসায় ভাড়া ছিলাম ওই বাড়িটা ভাঙে নাই, সে যদি ভাঙতে টাকাগুলো ওই পাইতো। তো স্লিপগুলো পাওয়ার পরে টাকাগুলো পাওয়ার পরে এবং আমি যখন গোপনে গোপনে জিনিসগুলো রিসার্চ করে আমি তখনও জানতে পারি এই যে রূপা নামের যে মেয়েটা ছিল ওই মেয়েটা বাড়িওয়ালারে পছন্দ করতো, বাড়িওয়ালারা পছন্দ করতো এবং বাড়িওয়ালাকে পছন্দ করতো বইলেই সে কিভাবে টেকনিক্যালি রূপার কাছ থেকে আমাদের সালমার কাছ থেকে আমাদের গোপন কথাগুলো শুনে নিয়েছে এবং এই কথাগুলি আমাকে বলে সে সালমার কাছ থেকে আমাকে পার্থক্য করে ওই বাড়িওয়ালার বিয়ে করছে, মানে রূপা নামের ওই ক্রিমিনাল মেয়েটা। এগুলো জানার পরে আমি পুনরায় আবারও এই নিবা রানীর সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করি কোনো না কোনোভাবে সালমার সন্ধান পাওয়া যায় কিনা, এবং জানতে পারি নিবা রানী সালমাকে আবারও এখান থেকে নিয়ে গেছে। এবং এরপরে বিগত প্রায় 15 থেকে 16টা বছর পর্যন্ত আমি অনেক পরিশ্রম করি, অনেকভাবে চেষ্টা করি কোনো না কোনোভাবে সালমার সাথে যোগাযোগ করা যায় কিনা, এবং আমি বেশ কয়েকবার অবৈধভাবে ইন্ডিয়াতেও যাই, যেখানে আমি আটকা ছিলাম ওই জায়গাটার মধ্যেও যাই, এবং অনেকভাবে 15-16 বছরে বিভিন্ন জায়গায় আমি সালমাকে খুঁজি। এবং একটা পর্যায়ে নিবা রানীর যেই গ্রুপটা ছিল যারা এই কাজগুলো করতো এরাও কিন্তু ডিবির কাছে ধরা পড়ে 2015 সালে 16 সালের দিকে এরাও ধরা পড়ে ডিবির কাছে, এবং ধরা পড়ার পরে ওদেরও কার্যক্রম পরিপূর্ণ বন্ধ হয়ে যায়, ইন্ডিয়ান অনেক নাগরিকদেরকে আটকায় এবং ওনারাও জেলে দেয়, এগুলো সম্পূর্ণ বন্ধ। এরপরে আর ওনারা আমি খুঁজে পাইনি, এরপরে আর নিবা রানীর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, এবং আমি অনেকগুলো জায়গায় এই সালমার সন্ধান করেছি বাট আমি সালমাকে কোথাও পাই নাই। তা আমার জীবনের একটা বিশ্বাস, আমি যে অপরাধ করেছি অপরাধের ক্ষমা আমি কখনোই পাবো না। সালমা যদি সেদিন আমাকে ওখান থেকে উদ্ধার করে না আনতো তাহলে হয়তো আমি আর জীবনে কখনোই এই মুক্ত বাতাস দেখতাম না, খোলা আকাশ দেখতাম না। সালমার কারণে আমি নতুন একটা পৃথিবী দেখতে পেয়েছি, অথচ আমি সেই সালমাকে আবার সেই কারাগারে বন্দি করেছি, যার জন্য আমি আমার জীবন দশায় সালমার একবার ওর পা ধরে ক্ষমা চাইতে চাই, আমি ওর কাছে মাপ চাইতে চাই। আমি রূপার ফাঁদে পড়ে আমার সাজানো সুখের জীবনটা নষ্ট করেছি। তা আপনি তো গল্প বলেন, আমি আরেকজনের মাধ্যমে আপনাকে পাইছি, অনেকেই আপনার গল্প শুনে আপনার নাম ঠিকানা হাইড করে গল্প বলেন। তা আপনার গল্প যদি কোনো জায়গা থেকে আমার বউ সালমা যদি শুনে থাকে, ও যেন আমার এই কথাগুলো শুনে আমার কাছে ফিরে আসে। আমি এখনও সে আগের ঠিকানায় আজও প্রায় অনেকগুলো বছরে আগের বাড়িওয়ালার ওই বাসাটার মধ্যে এখন আছি। বিল্ডিংটা ভেঙে ফেলছে, বাড়িগুলো ভেঙে ফেলছে করে এখানে অ্যাপার্টমেন্ট বানাইছে, অ্যাপার্টমেন্ট বানানোর পর আমি ওই জায়গার মধ্যেই আছি, যে জায়গায় আমি আগে ছিলাম ওই জায়গার মধ্যে আছি। আমি আমার ঠিকানাটাও দিয়েছি, যদি সালমা কোনোদিন আমার সাথে যোগাযোগ করে বা যদি কোনো মাধ্যমে আমার এই গল্পটা তার কানে পৌঁছায়, ও যেন আমাকে দেখার জন্য আসে। আমি ওর জন্য সারা জীবন অপেক্ষা করে যাব। যে অন্যায় আমি করেছি সে অন্যায়ের ক্ষমা আমি ওর পা ধরে চাইতে চাই।